সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পড়ার পক্ষ থেকে আজকের এই জিকে ব্লকবাস্টার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাকি তাজওয়ার। তোমরা অলরেডি কিন্তু আমাদের দুইটি ক্লাস আমাদের সাথে করেছো। আশা করি তোমরা জানো যে ক্লাসগুলোতে আমরা কতটা পারফেক্টলি সবকিছু শেষ করার কিংবা তোমাদের একেবারে অন্তরের অন্তরস্থলে এই জিকেটাকে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এ যাবৎকালে এ বছরের জিকের সব থেকে ইম্পর্টেন্ট ক্লাসে তোমরা যে উপস্থিত হয়েছো তোমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বলে রাখি, আমি কিন্তু ক্লাসে বলে দেই, ক্লাস শুরুর আগে বলে দেই যে এই ক্লাস থেকে কয়টা কমন। আজকের ক্লাস এবং বিগত 2 দিনের ক্লাস যারা করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তোমরা 25টার মতো 23 থেকে 25টার মতো এমসিকিউ হুবহু কমন পাবে ইনশাল্লাহ। তো যারা যারা যুক্ত হচ্ছে একটু আমাকে জানিয়ে দাও আমার কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, না আমি আমি আর্জেন্টিনার সমর্থক, কিন্তু জার্সি আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা পড়ি। তো এই জন্য তোমরা অন্য দলে আমাকে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। ওকে, আমরা শুধুমাত্র 400 জন আছি। আমরা সবাই আজকের ক্লাসের পিডিএফ পেতে গেলে ক্লাসটা শেয়ার করতে হবে। প্রথম 2 ক্লাসে কারণে অকারণে শেয়ার না করলেও অনেককে দেয়া হয়েছে, কিন্তু এই ক্লাসে তুমি যদি ক্লাসটা শেয়ার না করো, আই এম ভেরি সরি, তোমরা আসলে পিডিএফটা পাবে না। কারণ কি? কারণ হাজার হাজার স্টুডেন্ট ক্লাস করে। তোমরা যদি আমাদের ভিউয়ে দেখো, 65-70 হাজার স্টুডেন্ট অন এভারেজে ক্লাস করে। সুতরাং সবাইকে কি আমাদের দেয়া সম্ভব না? আজকে তোমরা পিডিএফটা পাবে কোথায়? ইনবক্সে, কোনো প্রথম কমেন্ট দ্বিতীয় কমেন্টে না। সুতরাং আজকের ক্লাস যে চাও তার কি করতে হবে? তার অবশ্যই কিন্তু তোমাদের এই জিকে আজকের পিডিএফটি পেতে ক্লাসটা শেয়ার করতে হবে। একটু আগে তোমরা আমাকে ঝাপসা দেখছিলে, তার মানে আজকে ক্লাসের আগে তোমাদের ব্যাকরণে বা মানে জিকেতে যেই ঝাপসা অংশ ছিল এই রকম পরিষ্কার করতে আজকের ক্লাসটা কিন্তু অপরিহার্য। ওকে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু আমাদের ক্লাসটা শুরু করব। প্রিয় শিক্ষার্থী, শেষবারের মতো বলছি, ক্লাসটা একবার শেয়ার করতে হবে তোমার টাইমলাইনে এবং আমাকে কমেন্টে এসে জানাতে হবে শেয়ার ডান। তোমরা কিন্তু তাহলে পিডিএফটা পেয়ে যাবে। কোন ইউনিভার্সিটিতে কমন? ঢাকা ইউনিভার্সিটিতে আজকের প্রশ্ন থেকে তোমরা আজকের ক্লাস থেকে 6টার মতো কমন পাবে এবং বিগত 2 ক্লাস মিলিয়ে 3 ক্লাস মিলিয়ে 23 থেকে 25টির মতো কমন পাবে ইনশাল্লাহ। এছাড়া যারা রাবি, চবি, গুচ্ছ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আছো তারাও একটা ব্যাপক সংখ্যক কমন কিন্তু আজকের ক্লাস থেকে পাবে। কারণ কি? কারণ হইতেছে আমি তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে কথা বলবো, ধরে ধরে কথা বলবো। যারা জয়েন করেছো সবার কি করতে হবে? ফার্স্টে একটা রিয়েক্ট দিয়ে দাও এবং ক্লাসটা শেয়ার করে ফেলো ঝটপট। 30 সেকেন্ডের মধ্যে আমরা ক্লাস শুরু করব। শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দাও। শেয়ার না করে শুধু শেয়ার ডান লিখলে লাভ হবে না, পাশে কিন্তু আইকন দেখা যায়, ওই হিসেবে তোমরা পাবে। ওকে, ঠিক আছে। যারা ক্লাসে জয়েন করেছো রিয়েক্ট দাও, একটা করে রিয়েক্ট দিয়ে দাও। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রথমে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে আজকের ক্লাসটা আমরা শুরু করছি। সবাই পড়ি রাব্বি জিদনি ইলমা। মহান সৃষ্টিকর্তা আমাদের জ্ঞানকে আরো বেশি স্বচ্ছ করে দিক, আমাদের পড়াশোনা করার মানসিকতাকে বৃদ্ধি করুক, আমরা যে যত ডিপ্রেশনে আছি সব থেকে কাটিয়ে তুলে আমাদের সুস্থ সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক। সবাই একটু আমিন বলি। ওকে, জিকে ব্লকবাস্টার ফাইনাল সাজেশনে ফার্স্টে আমরা চলে যাব একটা এমসিকিউ, টপ গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? উত্তরাধিকার, গল্পকথা, ধানশালিকের দেশ নাকি জনক? অ্যান্সার করো। এই ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু রিভিশন দিব। এই ক্লাসের ফাঁকে ফাঁকে কোন 10টি টপিক পড়লে তোমাদের মোটামুটি পুরো রিভিশনটা কমপ্লিট হবে প্রত্যেকটা কথা বলবো। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবার থাকতে হবে। ওকে, অ্যান্সার করো। 1 নাম্বার, বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? উত্তরাধিকার, গল্পকথা, জনক, ধানশালিকের দেশ। হ্যাঁ, তোমাদের হতে ভাইয়া চালাক, বুঝতে পেরেছো ব্যাপারটা। আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হবে
উত্তরাধিকার এটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা। মাসিক পত্রিকা মানে কি? এক মাস পর পর বের হয়। সাপ্তাহিক মানে সাপ্তাহিক পত্রিকা মানে 7 দিন পর পর বের হয়। যদি বলে ত্রৈমাসিক তাহলে কয় মাস পর পর? 3 মাস পর পর বের হয়। তো এই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে। চলে আসি পরের এমসিকিউ। স্বাধীন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশ মানে কি? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত কবে হয়েছে বলো তো? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কবে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কবে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তখন কিন্তু ব্রিটিশ পিরিয়ড ছিল। তারপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো মানে 1971 সালের পরে এখানে বলেই দিয়েছে স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন হয় কবে? কি হবে বলো? অ্যান্সার করে ফেলো। স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন হয় 1999। আমার সাথে বলো 1999। স্বাধীন বাংলাদেশ মানে 1971 সালের পরে সর্বপ্রথম 1999 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন হয়। এর আগে কি হয়নি? হয়েছে। 1921 সাল থেকে অনেকবার হয়েছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পর প্রথম সমাবর্তন হয় 1999। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? আশা করি ক্লিয়ার। যারা যারা ক্লাসের পিডিএফ পেতে চাও অবশ্যই শেয়ার করতে হবে। আজকের ক্লাস থেকে কয়টা কমন? আজকের ক্লাস এবং বিগত 2 দিনের ক্লাস মিলে যদি তোমাদের 23 থেকে 25টা হুবহু কমন না আসে, স্ক্রিনশট নিয়ে রাখো আমার কথার, তাহলে আমাকে বইলো, পার্সেন্ট না। যদি 23 থেকে 25টা কমেন্ট মানে কমন না আসে তোমরা তাইলে বইলো। তারপর বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? বলে ফেলো, একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? যারা ক্লাসে জয়েন করেছো পিডিএফ পেতে ক্লাসটা শেয়ার করে ডান লিখে দিতে হবে, সেই সাথে ক্লাসে একটা রিঅ্যাক্ট দিয়ে দিতে হবে। ওকে, ইপিজেড বলতে কি বোঝায় আগে আমাকে বলো। এই ইপিজেড এটা দ্বারা কি বোঝায়? ইপিজেড দ্বারা কি বোঝায় বলে ফেলো। এখানে আমরা বিভিন্ন জিনিস যে এক্সপোর্ট করি, এই এক্সপোর্ট প্রসেসিং জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন মানে আমরা যেগুলো এক্সপোর্ট করি বা আমরা যেগুলো মানে এক্সপোর্ট করে ফেলবো সেগুলোকে একটা প্রক্রিয়ায় আনা হয়। সেই জিনিসগুলোর প্যাকেজিং থেকে শুরু করে যেই কাজগুলো করা হয় সেটাকে বলা হয় ইপিজেড প্রসেস। এই বাংলাদেশের একটাই কৃষিভিত্তিক মানে কৃষি পণ্যগুলোকে প্রসেস করে, প্রসেসিং করে, সেই ইপিজেডটা কোনটি? উত্তরা, চট্টগ্রাম, সাভার নাকি বরিশাল? অ্যান্সার দিয়ে ফেলো। তোমরা কিন্তু খুব স্লো অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে? খুবই স্লো অ্যান্সার দিচ্ছ। শেয়ার না করে শেফামণি শেয়ার বললে ডান বললে তো হবে না, দেখে আমরা বুঝি কে শেয়ার করেছে কে করে নাই। কোথায় বলো বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড? তোমরা অসংখ্য ভুল উত্তর দিচ্ছ, এই জন্য আমি একটু ওয়েট করছি, ভালো করে অ্যান্সার দাও। একমাত্র ইপিজেড কোথায়? কোথায়? এখানে সরি, এখানে বলছে কোনটি, কোনটি? উত্তরা। নাম কি? উত্তরা। সেটা কোন জেলায় অবস্থিত বলো? এটার নাম হচ্ছে উত্তরা এবং এটা অবস্থিত নীলফামারী জেলায়। লিখে নাও, নীলফামারী। নীলফামারী জেলায় অবস্থিত কি? উত্তরা ইপিজেড। নাম হচ্ছে উত্তরা আর সেটা অবস্থিত নীলফামারীতে। লিখে নাও, সবাই তো সাভার, চট্টগ্রাম, বরিশাল লিখতেছো, এটার নাম উত্তরা ইপিজেড। এটা অবস্থিত কোন জেলা? নীলফামারী। লিখে নিতে হবে ঝটপট। ওকে, তারপরে আসো পরের কোশ্চেন। বিশ্বের সবচেয়ে প্রচলিত মাসিক পত্রিকার নাম কি? ওয়াশিংটন পোস্ট,
আসাহি সিম্বুন নাকি রিডার্স ডাইজেস্ট নাকি মিরাত ই আখবার? আখবার মানে বুঝতেই পারছো, পত্রিকার ইংরেজি হচ্ছে আখবার। তাহলে বলো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত মানে চলে এমন মাসিক পত্রিকা বুঝতেই পারছো 30 দিন পর পর বা 1 মাস পর পর একটা করে সংখ্যা বের হবে, সেটা কোথায় অবস্থিত? অ্যান্সার করে ফেলো ঝটপট। যারা শেয়ার করেছো তাদের পাশেই মানে দেখা যায়, আমরা সবাইকে পিডিএফ দিয়ে দিব। ক্লাসে আছো রিয়াক্ট দিচ্ছ না, কৃপন তারা সবাই রিয়াক্ট দিয়ে ফেলো ঝটপট। ওকে, তারপর দেখো যদি বলে সবচেয়ে বেশি প্রচলিত পত্রিকা, দৈনিক পত্রিকা, যদি বলে দৈনিক, এই দৈনিকের উত্তর হচ্ছে আসাহি সিম্বুন। আসাহি সিম্বুন কি দৈনিক পত্রিকা। আর যদি তোমাকে বলে যে সবচেয়ে বেশি প্রচলিত মাসিক, রিডার্স ডাইজেস্ট। কি নাম? রিডার্স ডাইজেস্ট। লিখে নাও 4-এর অ্যান্সার গ। এবং এটা লিখে নাও আসাহি সিম্বুন কি পত্রিকা? আসাহি সিম্বুন হচ্ছে তোমার দৈনিক পত্রিকা। লেখা হলে জানিয়ে দিতে হবে, লেখা হলে ডান বলে ফেলো ঝটপট। আর ক্লাসে যারা উপস্থিত আছো কমেন্ট করবে, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। মাঝে মাঝে আমাদের তো আইডিয়াতেও অ্যান্সার দিতে হয়, আইডিয়াতে অ্যান্সার দিয়ে দেখো তোমার আইডিয়ার ফ্রিকোয়েন্সি কেমন, তুমি পারছো কিনা। ওকে ঠিক আছে, চলে আসি তারপরেরটায়। আজকের ক্লাসে অনেক কিছু শিখবা, শেখা শুরুই করিনি আমরা, এখন তো জাস্ট খালি দেখছি কোনো রকম। কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়? চীন, পোল্যান্ড, জাপান, ইরাক। অ্যান্সার করে ফেলো। এই স্লাইড এই গত 3 দিনের ক্লাস ব্যতীত কোনো কিছু ঢাবিতে এক্সামে আসবে না, তোমরা নিশ্চিত থাকো, একদম 100% নিশ্চিত থাকো। দেখো জাতিসংঘ যেই সনদ ছিল সেই সনদে স্বাক্ষর করেনি পোল্যান্ড, তবুও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পোল্যান্ডকে স্বীকৃতি দেওয়া হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ভিভিআই। ওকে, তারপরে চলে আসো, পরেরটায় চলে যাব। বাংলাদেশের প্রথম ছাপাখানা কোথায় অবস্থিত? রংপুর, সিলেট, ফরিদপুর, গোপালগঞ্জ। কোথায় অবস্থিত? রংপুরে অবস্থিত। 6-এর ক কি অ্যান্সার? রংপুর। চলে আসো 7 নম্বরে। বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। বলো মুক্তিযুদ্ধে বগুড়া কয় নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? সাত নাকি 8? বগুড়া কেন গুরুত্বপূর্ণ এবার? জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া, এই জন্য অটোমেটিক বগুড়া থেকে এবার এমসিকিউ আসার সম্ভাবনা অনেক 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 বেশি। বগুড়া কিসের জন্য বিখ্যাত? বগুড়া দইয়ের জন্য বিখ্যাত। বগুড়ায় মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়ায়। তাহলে একটু আমাকে অ্যান্সার করো, বগুড়া কত নাম্বার সেক্টরে অবস্থিত, মানে সেক্টরে ছিল মুক্তিযুদ্ধের সময়, এবং বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? বলে দিচ্ছি, করতোয়া নদীর তীরে অবস্থিত। তাহলে বলো কয় নাম্বার সেক্টরের মধ্যে ছিল বগুড়া? 7 নাম্বার সেক্টর। চমৎকার চমৎকার, ইনশাল্লাহ মহান সৃষ্টিকর্তা তোমাদের এই পরিশ্রম কবুল করুক এবং সবাই নিজেদের মানে একেবারে সর্বোচ্চটা দিয়ে পরীক্ষাটা দিতে হবে। স্বাধীনতা স্তম্ভ এবং স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাস, কালুরঘাট বেতার কেন্দ্র, চট্টগ্রাম সোহরাওয়ার্দী উদ্যান নাকি ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়? আরে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, এটা ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়। না, এটা একটু চেঞ্জ করে দেই, একটু ভুল আসছে। ঠিক আছে, এটা হবে ঢাকা, এটা হবে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান, আর এটা লাস্টেরটা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মাঝে মাঝে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মেয়েদের একটা নাচের ভিডিও ভাইরাল হয় রাতের বেলা, সুন্দর একটা চকচকে স্থান, তার সামনে বিভিন্ন নাচের ভিডিও ভাইরাল হচ্ছে। এই যে একটা সুন্দর আলোকিত একটা স্তম্ভ দেখতে পাই, এটা কোথায় পাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের যত
খারাপ টাইপের মানুষ আছে, আমি একেবারে ইনফর্মাল ভাষায় বললে যত প্রকার নেশাখোর টাইপের মানুষজন আছে এই সোহরাওয়ার্দী উদ্যানে একসময় ভিড় করত, ভার্সিটির পরিবেশ নষ্ট করত। তারপর একসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জিনিসটা অনেকটা কমিয়ে ফেলছে। এটা সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, এবং এই জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই স্বাধীনতা জাদুঘর এটাও কিন্তু ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের পাশে, এই জন্য আমার অ্যান্সার কি হবে? ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান। 8 নাম্বার গেল। চলে আসো নাম্বার 9। প্রবাসী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করে? দেখো আমি তোমাদের একটা সুন্দর ইনফরমেশন দেই। যে কোনো একটা রাষ্ট্র যদি স্বাধীন হতে চায় তাদেরকে ঘোষণা দিতে হয় যে আজকে থেকে আমরা স্বাধীন। এই রকম ঘোষণা দেওয়া হয়, যুদ্ধ করতে হয়, নাইলে সমঝোতা করতে হয়, তাছাড়া হয় না। বিশ্বের প্রতিটা স্বাধীন দেশ তাদের স্বাধীনতা ঘোষণা দিছে, কিন্তু বিশ্বের মাত্র 2টা দেশের ঘোষণাপত্র আছে। বিশ্বে মাত্র 2টা দেশের ঘোষণাপত্র আছে। কয়টা দেশ ঘোষণাপত্র আছে? 2টা দেশ। কি কি? এক হচ্ছে ইউএসএ, 2 হচ্ছে বাংলাদেশ। লিখে নাও, বিশ্বের মাত্র 2টা দেশের স্বাধীনতার ঘোষণাপত্র আছে। এক হচ্ছে ইউএসএ, 2 হচ্ছে বাংলাদেশ। তাহলে প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে কে? ক্যাপ্টেন মনসুর আলী, অধ্যাপক ইউসুফ আলী, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ। একটু অ্যান্সার করো। নাম্বার 9। তোমরা রিয়াক্ট দিচ্ছ না ক্লাসে রিয়াক্ট দিয়ে ক্লাসটা শেয়ার করলে পিডিএফ পাবে। এবং আজকের ক্লাসে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, আজকের এক ক্লাস থেকে তুমি 10টা এমসিকিউ কমন পাবে। কয়টা এমসিকিউ? 10টা এমসিকিউ। গত 2 দিনের ক্লাস এবং আজকের ক্লাস মিলে 23 থেকে 25টা এমসিকিউ কমন পাবে। 100%, 100%, 100%। তাহলে বলো 9 নম্বরের অ্যান্সার কি হবে? নাম্বার 9, চমৎকার, ইউসুফ আলী। আবার ইউনুস আলী দিও না। ওকে, চলে আসো নাম্বার 10। দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কত সালে? দেখো আমরা এটা খুব সহজে কিভাবে জানবো। আমরা জানি যে বঙ্গভঙ্গ নামে একটা টার্ম জানি। কে কে জানো বঙ্গভঙ্গ? বলো। এই যে বঙ্গভঙ্গ হয় কবে? 1905 সালে। এই বঙ্গভঙ্গ আবার রদ হয় কবে? কমেন্ট করো। তখন একবার বাংলাটা ভেঙে দেওয়া হয়। তারপরে আসো, তারপরে এসে আবার 1947-এ যখন পাকিস্তান এবং ভারত আলাদা হলো, এই 1947-এ এসে বাংলা আবার দ্বিখণ্ডিত হয়েছে, ভাগ হয়েছে। তাহলে যদি বলে দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কত সালে? 1947 সালে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? 10 পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। 10 পর্যন্ত যাদের ক্লিয়ার তারা একটু ক্লিয়ার বলো। তোমাদের কিচ্ছু পারতে হবে না। এই সময়টাতে তোমরা অনেক কিছু ভুলে যাও, মনে হয় কিছুই পারবো না, বা অনেকে কমেন্ট করে দেখে তোমরা মনে করো যে সবাই সব পারে, আমি পারি না। এই লো ফিলিংস কাজ করা যাবে না। যা পড়াচ্ছি, যা পিডিএফ দিচ্ছি, পড়ে তুমি এক্সামে বসবা। কমন না আসলে দায়িত্ব আমার নামে মামলা করে দিবা, ঠিক আছে? চলে আসো 11 নাম্বার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এর নাম কি? আব্দুল মতিন, মাহবুব হোসেন, তাজুল ইসলাম, রফিকুল আলম। নাম্বার 11 অ্যান্সার করে ফেলো। একটু 11 নাম্বার অ্যান্সার করে ফেলতে হবে প্রিয় শিক্ষার্থী। কি হবে বলো? দেখো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কে? তাজুল ইসলাম। তারপরে আসো, মুখস্থ, একদম মুখস্থ। 30, এই 30 দ্বারা কি কি বুঝানো হয় বলো? 30 এটা দ্বারা কি বোঝানো হয় বলো? এটা কার মতবাদ? 30টা কার মতবাদ? আমাকে একটু বলতে হবে 30 কার মতবাদ। ওকে, এই 30 তত্ত্বটাকে নিজেদের মূল কৌশল হিসেবে গ্রহণের অনুমতি চাওয়া হয়েছে। ইউনিসেফ চাইছে, ইউনেস্কো চাইছে, নাকি হু চাইছে? এই তিনটার একটাও না। ICESCO এরা বলেছে এই 30 কনসেপ্টটাকে বা মতবাদকে আমরা কি করতে চাই? আমরা ওন করতে চাই, বা এই কৌশলটা আমাদের মূল কৌশল বানাতে চাই। সেই পারমিশন চেয়েছে ICESCO। এবং বলো 30 কার মতবাদ? একটু কমেন্ট করতে হবে। মাঝে মাঝে একটু বোরিং লাগবে, মনে হবে যে আর কত ক্লাস করব। তারপরেও যারা বসে থাকবে, পরিশ্রম করবে, মহান সৃষ্টিকর্তা তাদের কাউকে হতাশ করবে না। এজন্য ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে পরীক্ষায়।
ওকে, চলে আসো। তারপর দক্ষিণ এশিয়ার প্রথম ই গেট সেবা চালু হয় ভারতে, মালদ্বীপ, নেপাল নাকি বাংলাদেশ? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যান্সার করে দাও। যারা ক্লাসে আছো রিয়াক্ট দিচ্ছ না, শেয়ার করছো না, একটা শেয়ার করে দাও। আজকের ক্লাস থেকে অনেক কমন পাবে, হিউজ কমন পাবে ইনশাআল্লাহ। দেখো বাংলাদেশ কি এতই পিছিয়ে আছে তোমরা যে কথায় কথায় বলো না? পৃথিবীর প্রথম ই গেট চালু হয়েছে বাংলাদেশ, এবং কোথায়? বেনাপোল। কোথায় চালু হয়েছে বলো? বেনাপোলে চালু হয়েছে। তাইলে দক্ষিণ এশিয়ার, পৃথিবীর না সরি, দক্ষিণ এশিয়ার প্রথম ই গেট কোথায়? বাংলাদেশ। তারপরে আসো 14, 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার এটা কে লাভ করে? অ্যান্সার দাও। একদম সহজে মনে রাখবা, বানু মুস্তাক। ঠিক আছে, বানু মুস্তাক লাভ করে 2025 সালের ইন্টারন্যাশনাল বুকার। ওকে, বুকার বানু, বুকার বানু, একদম সহজ। বুকারকে লাভ করে, বুকার লাভ করে বানু। ওকে, একটু কমেন্ট করে দাও বুকারকে লাভ করে বানু, এটা কিন্তু আসবে। বলো বুকারকে লাভ করে, সবাই কমেন্ট করো, বলে ফেলো বুকারকে লাভ করে বানু মুস্তাক। এই মুস্তাকের নাম তো আমাদের পরিচিত। মুস্তাক আর তিশার ঘটনা তো তোমরা সবাই জানো, তোমরা তো সবাই ওদের টিকটক দেখো, তাই না? তাহলে বলো এই বুকারটা কে লাভ করে? বানু মুস্তাক। চলে আসো 15, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার কে? একটু অ্যান্সার করে ফেলো। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, এই কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট? কারণ বর্তমানে এই শরণার্থী নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। বলে ফেলো কে? ভাই ক্লাসে আচ্ছা, কে? ফিলিপ্পো গ্র্যান্ডি, ফিলিপ্পো গ্র্যান্ডি। ঠিক আছে, তাহলে বলো জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার কে? ফিলিপ্পো গ্র্যান্ডি। এটা সবাই লিখতে হবে। কি নাম? নামটা একটু লেখো আমার সাথে, ফিলিপ্পো। লেখো আমার সাথে, ফিলিপ্পো গ্র্যান্ডি। এটা কিন্তু পরীক্ষায় আসবে, মনে রাখতে হবে। একটু সবাই কমেন্ট করো, সবগুলা কিন্তু কমেন্ট করাচ্ছি না, ঠিক আছে? বাই দা ওয়ে, এই যে পড়াচ্ছি এতবার বলতেছি আসবে আসবে আসবে, যদি না আসে আমার উপর একটা রাগ হবে না? তো তোমাদের যদি আসে তাহলে খুশি লাগবে, না আসলে রাগ লাগবে। সেই জায়গা থেকে তোমাদের সাথে তো আমাদের দেখা হওয়াটা প্রয়োজন। তোমাদের হয় অভিমান প্রকাশ করার জন্য কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আমরা কিন্তু একেবারে সকাল মানে 11টা থেকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের বটতলার সামনে উপস্থিত থাকবো। তোমাদের প্রিয় গালিব ভাই থাকবেন, তোমাদের বাংলা সোহাগ স্যার থাকবেন, তোমাদের প্রিয় মাঝার ভাই থাকবেন, এবং আমরা জুনিয়র যারা আছি আমরাও থাকবো। সুতরাং আশা করব তোমরা কিন্তু দেখা করার জন্য অবশ্যই আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায়। পরীক্ষা শেষ করে বটতলা বললে সবাই দেখিয়ে দিবে, ঠিক আছে? ওকে, তার পাশাপাশি এই যে এতগুলো কমন আসতেছে, মানে কমন যদি আমরা এনে দিতে পারি তাহলে চান্স পাওয়ার পর আমরা অন্তত আশা করব তোমরা চান্স পাওয়ার পর এই গুড নিউজটা আমাদেরকে দিবে। এই দুইটা আশাবাদ ব্যক্ত করে চলে যাচ্ছি পরের স্লাইডে। ওকে, বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা গুচ্ছতে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমাদের একটা ইন্টেনসিভ কেয়ার ব্যাচ চালু হচ্ছে, যেটায় তোমরা শুধুমাত্র 1290 টাকায় কিন্তু এনরোল করতে পারবে। সুতরাং সায়েন্স মানে দুঃখিত, যারা কমার্স এবং বি ইউনিট তারা কিন্তু এনরোল করে ফেলতে পারো। ওকে, চলে আসো। খুবই ইম্পর্টেন্ট টপিক, সব থেকে আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট টপিক। এই স্লাইড থেকে একটা কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। এই স্লাইড থেকে সবাই স্ক্রিনশট নিয়ে ডান লেখো। 2026 সালের বিশ্বকাপ কয়টা দেশে অনুষ্ঠিত হবে? 3টা দেশে। উত্তর আমেরিকার 3টা দেশ। প্রথম কথা 3টা দেশ, তারপর কিসের 3টা? উত্তর আমেরিকার 3টা দেশ, আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। আমার সাথে বলো আমেরিকা, কানাডা, মেক্সিকো। কোন কোন দেশ? আমেরিকা, কানাডা, মেক্সিকো। আবার বলো আমেরিকা, কানাডা, মেক্সিকো। 3টা দেশে হবে কি হবে? 2026 ফুটবল বিশ্বকাপ। মাস্কট হচ্ছে চিহ্ন টাইপের বিষয়। এখানে কি কি থাকবে? ক্লাস, ম্যাপেল এবং আচ্ছা একটু কমেন্ট দেখি। হ্যাঁ, রাবি, চবি, গুচ্ছ সবগুলার জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? রাবি, চবি, গুচ্ছ সবগুলার জন্য গুরুত্বপূর্ণ।
লিখেছো? ওকে, আচ্ছা। এই যে অনেকেই ভাবতেছো ম্যাপেল কি, বলো তো ম্যাপেলটা কি, কে জানো, বলো ম্যাপেল কি? এই ক্লাসটা হচ্ছে একটা ঈগল পাখি, ঠিক আছে, ঈগল। এইরকম মানে এই যে জায়ু, এই জায়ুটা কি, একটা জঙ্গল, একটা ফেমাস জঙ্গল জায়ু। আচ্ছা, তারপরে আর কি নিয়ে কোশ্চেন বলো? ম্যাপলটা কি? ম্যাপল হচ্ছে একটা মুজ। এই টার্মগুলো হয়তো অপরিচিত, তাই একটু চিনাই দিলাম। তারপর এই যে গেমটা হবে, এই গেমটায় যে বলটা ইউজ করা হবে ট্রাইওন্ডা, কি নাম? ট্রাইওন্ডা, লিখে নাও। বলো এই বলের নাম কি? ট্রাইওন্ডা। তারপর উদ্বোধনী ম্যাচটা কোথায় হবে? মেক্সিকোতে, আজতেকা স্টেডিয়াম। আমার সাথে বলো, মেক্সিকো আজতেকা স্টেডিয়াম, মেক্সিকো আজতেকা স্টেডিয়াম। আচ্ছা, তারপর ফাইনাল ম্যাচটা কোথায় হবে? নিউ জার্সির মেটলাফ স্টেডিয়াম। কি নাম? মেটলাফ, মেটলাফ। আবার সবাই লাভ দেখো না, ঠিক আছে, লাভ। মেটলাফ স্টেডিয়াম কোথায়? নিউ জার্সি। এবং অংশগ্রহণ করবে কয়টা দল? খুবই গুরুত্বপূর্ণ, সবাই কমেন্ট করো, 48টা দল। তাহলে ফুটবল বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হচ্ছে? 2026-এ। কয়টা দেশে? 3টা দেশে। কোন 3টা দেশ? দেখো, উত্তর আমেরিকার 3টা দেশ। নাম যদি বলি, আমেরিকা, কানাডা, মেক্সিকো। মাস্কট 3টা, কি কি? ক্লাস, আমার সাথে বলো ক্লাস, তারপর ম্যাপেল, তারপর জায়ু। ক্লাস, ম্যাপেল, জায়ু। আমার সাথে বলো ক্লাস, ম্যাপেল, জায়ু। আমার সাথে লাস্ট বার বলো ক্লাস, তারপর ম্যাপেল, জায়ু। এরপরে আসো, অফিসিয়াল বলের নাম ট্রাইওন্ডা। কি নাম? ট্রাইওন্ডা। তারপরে আসো, দল কয়টা অংশগ্রহণ করবে? 48টা। এই পর্যন্ত যাদের ডান, একটু ডান লিখে দাও। ওকে, চমৎকার। এবার আসো, অফিসিয়াল 48টা এই পর্যন্ত বইগুলোতে আছে, তোমরাও 48টা পড়বা, অত নিউজ দেখতে হবে না। তারপরে আসো, মানবতা সেবায় অগ্রণী ভূমিকা রাখার জন্য আমরা রেড ক্রস, ওই যে স্কুলে তোমাদের মধ্যে রেড ক্রিসেন্ট কে কে করেছো, একটু সাড়া দাও। এই রেড ক্রস, যেটার নাম ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, তারা 3বার শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের আর কোনো প্রতিষ্ঠান 3বার নোবেল পায়নি। তাহলে যদি প্রশ্ন আসে, নিচের কোন প্রতিষ্ঠান মানব সেবার জন্য 3বার নোবেল প্রাইজ পায়? কে পায়? ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস। আমার সাথে বলো, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস কয়বার নোবেল পুরস্কার পায়? 3বার পায়। কেন পায়? মানব সেবার জন্য পায়। কোন ক্যাটাগরিতে পায়? শান্তিতে পায়। ক্লিয়ার? এই পর্যন্ত যাদের ক্লিয়ার একটু জানাই দাও। ওকে, চমৎকার। যারা যারা আজকের ক্লাসে স্লাইড পেতে চাও, ক্লাসটা শেয়ার করে ডান লেখো। চলে আসো, জাতিসংঘের আরেকটা সংস্থা আছে, নাম ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি। এটাকে আমরা কি বলি? UNHCR। এদের কাজ কি? বিভিন্ন দেশের সীমান্তে কোনো সমস্যা হলে বা কোনো শরণার্থী গেলে তাদের ভিতরে মধ্যস্থতা করে দেয়, বা এই যে ঝামেলা আছে সেই ঝামেলাটা ঠিকঠাক করে দেয়। এই UNHCR এরা 2বার, কয়বার? 2বার শান্তিতে নোবেল পায়। তাহলে আমাকে বলো, রেড ক্রস, রেড ক্রস কয়বার পায়? 3বার পায়। কিসে পায়? শান্তিতে পায়। এবার আমাকে বলতে হবে, এই যে ভদ্রলোক, ভদ্রলোক না, ভদ্র সংস্থা UNHCR কয়বার পায়? 2বার পায়। এদের কাজ কি? রিফিউজিদেরকে নিয়ে বা শরণার্থীদেরকে নিয়ে কাজ করে। 3 নাম্বার কিসে পায়? শান্তিতে নোবেল পুরস্কার পায়। এটার একটা স্ক্রিনশট নিয়ে ডান লিখে দাও কমেন্টে। ওকে, চমৎকার। তোমরা কিন্তু রিয়াক্ট দিচ্ছ না, শুধু 900 রিয়াক্ট হয়ে আছে। বলো, এত পরিশ্রম করে দিন রাত জেগে তোমাদের জন্য আমরা সাজেশন বানাই, তোমরা রিয়াক্ট দাও না, শেয়ার করো না, জিনিসটা খুবই প্যাথেটিক। ওকে, তারপরে ফাও কি? ফাওয়ের পূর্ণরূপ কি? ফাওয়ের পূর্ণরূপ বলে ফেলো। জাতিসংঘের একটা প্রতিষ্ঠান যারা বিশ্বের খাদ্য নিয়ে কাজ করে। এবার আসো, এই ফাওয়ের একটা প্রতিবেদন আসছে 2025 সালে। সেখানে বলছে পৃথিবীর সবচেয়ে বেশি ধান উৎপাদন করে ভারত। আমার সাথে বলো, কে? ভারত। দ্বিতীয় অবস্থানে কে আছে? চীন। চীন বানান তোমরা এটাও পাবা কোনো কোনো জায়গায়, কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। তৃতীয় অবস্থানে বাংলাদেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ। ফাও 2025-এর তথ্য অনুযায়ী ধান উৎপাদনে বিশ্বে 3য় স্থান কার, বা বাংলাদেশের স্থান কত?
তৃতীয়। দ্বিতীয় স্থান চীন, প্রথম স্থান ভারত। তাহলে আমাকে বলো ফাও 2025-এর তথ্য অনুযায়ী ভারত শীর্ষে আছে কি উৎপাদনে? কি উৎপাদনে? ধান উৎপাদনে। দ্বিতীয় অবস্থানে চীন, তৃতীয় অবস্থানে বাংলাদেশ। মনে থাকবে কিনা বলো? ওকে। গম উৎপাদনে শীর্ষ দেশ চীন, চিনি উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিল। কারা কারা ব্রাজিলের সাপোর্টার বলে ফেলো? ব্রাজিল। আচ্ছা, এবং ভুট্টা, ভুট্টা উৎপাদনে শীর্ষ মানে শীর্ষ দেশ কি? জেলা না, শীর্ষ দেশ কি? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোনটা? ইউএসএ। ঠিক আছে, ওকে। তাইলে ধান উৎপাদনে প্রথম অবস্থান ভারত, দ্বিতীয় চীন, তৃতীয় বাংলাদেশ। এবার আসলো গম। গম উৎপাদনে চীন, চিনি উৎপাদনে ব্রাজিল, ভুট্টা উৎপাদনে ইউএসএ। এইটা যাদের হয়ে গেছে একটু ডান বলে দাও আমাকে। যাদের এই পর্যন্ত হয়েছে আমাকে একটু ডান বলতে হবে, ঠিক আছে? ওকে ওকে, ব্রাজিলের অনেক সমর্থক দেখতে পাচ্ছি। যারা আর্জেন্টিনার সমর্থক তারা একবার নিজেদের উপস্থিতি জানান দিয়ে নিতে পারেন। ওকে, চলে আসেন 16। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকল কোনটি? এগুলো কিন্তু আমরা জানি আইসিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন আসবে, আইসিটি বিজ্ঞান এই 2টা মিলিয়ে। সুতরাং আমাদের কিন্তু এগুলো সম্পর্কে অ্যাটলিস্ট প্রশ্ন আর উত্তরটা জানতে হবে। তাহলে বলেন ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য একটা প্রোটোকল ব্যবহার করা হয়। প্রোটোকলটা কি? আমি ইনফর্মাল ভাষায় বলি যদি, যে একটা পরিচয় ব্যবহার করা হয়, যে আপনি যে ব্যবহার করতেছেন আপনার এখানে ইমেল আইডি, কোন ডিভাইস দিয়ে ইউজ করতেছেন, কোন মোবাইল দিয়ে নেট চালাচ্ছেন, এই যে প্রাথমিক তথ্য, এগুলোকে এখানে প্রোটোকল বলা হচ্ছে। কোনটি? আপনারা শুনছেন না কেউ একটা কারো আইডি হ্যাক করেছে বা কিছু করেছে, আইপি অ্যাড্রেস দিয়ে সেই মানুষটাকে খুঁজে বের করা হয়। তাহলে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকল টিসিপি বা আইপি। সবাই লিখে ফেলেন। ব্রাজিল 7 আপ এগুলো বলা হবে না, এগুলো বলা হবে না, বলা হবে না এগুলা। আচ্ছা, যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু এগুলো বলবেন না। দুর্বলদেরকে নিয়ে কখনো সমালোচনা করা হয় না। আচ্ছা, তারপরে বলেন, তারপরে ঝটপট বলে ফেলেন 16 পর্যন্ত ক্লিয়ার কিনা? অনেকে ভাববে এতক্ষণে 16টা এমসিকিউ করলাম, কিন্তু এই 16টার মধ্য দিয়ে আমরা অন্তত 160টা নতুন ইনফরমেশন শিখে ফেলেছি। চলে আসেন, গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নকারী প্রথম রাষ্ট্র কোনটি? দক্ষিণ আফ্রিকা, কম্বোডিয়া, ইরান, বলিভিয়া। নাম্বার 17। 17 নাম্বার বলে ফেলতে হবে ঝটপট। একটু অ্যান্সার করেন। আচ্ছা, কে বলিভিয়া? এখানে আপনাদের আমি আরেকটা নতুন তথ্য দেই, যে গণহত্যাটা হয়েছিল সেখানে আইজিসি ইন্টারন্যাশনাল আদালতে এই যে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছিল একটা দেশ, সেই দেশের নাম দক্ষিণ আফ্রিকা। তাহলে এখানে আমাদের 2টা তথ্য আমরা শিখলাম। কি কি তথ্য? প্রথম তথ্য, গাজা যুদ্ধের প্রতিক্রিয়া, মানে গাজাতে বারবার ইসরায়েল যে হামলা করতেছে এটার প্রতিবাদ স্বরূপ কূটনৈতিক সম্পর্ক, মানে একটা দেশের সাথে অন্য দেশের বাণিজ্যিক রাজনৈতিক যত সম্পর্ক আছে সেটা ছিন্ন করে একটা রাষ্ট্র, তার নাম হচ্ছে বলিভিয়া। মানে অনেকগুলা করে, তার মধ্যে প্রথম ছিন্ন করে বলিভিয়া। এবং গাজায় যে গণহত্যা হচ্ছে, গণহত্যার ইংরেজি কি? জেনোসাইড। এই জেনোসাইডের প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা একটা মুসলিম দেশ, ফিলিস্তিন গাজা ওই অঞ্চলের মানুষও মুসলিম, সেই জায়গা থেকে তারা এই গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে। তাহলে বলেন আইসিজেতে কে মামলা করে? দক্ষিণ আফ্রিকা। তথ্যটা লিখে নিতে হবে, সবাই তথ্যটা একটু লিখে নেন, একটু লিখে নেন। আরেকটা তথ্য দিতে পারি, এগুলো লাগবে না বলে রাখি, 2023 সালে কিন্তু এই ছিন্ন করে। কবে? 2023 সালে। লিখে রাখতে পারেন। ডেটও যদি জানতে চান 31 অক্টোবর। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আশা করি লেখা শেষ। চলে আসি পরেরটায়। ইউক্রেন কত সালে স্বাধীনতা লাভ করে?
1989, 1991, 1993, 1995। নাম্বার 18। লিখছেন? দেখেন এই রাষ্ট্রগুলো সবাই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। কোন ইউনিয়ন? সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন বলতে আপনারা যদিও শুধু রাশিয়া বোঝেন, বাট এখানে রাশিয়া সহ আরো রাষ্ট্র ছিল। এই সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, তারপর 1991 সালে ইউক্রেন জন্ম হইল এবং একটা গণভোটের মাধ্যমে ইউক্রেনের জন্ম হয়েছে। কিসের মাধ্যমে? গণভোট। লিখে নেন। না না, গাম্বিয়া না, গাম্বিয়া না। একটু অ্যান্সার দিয়ে মানে লিখে ফেলেন, ঝটপট লিখে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে কবে আত্মপ্রকাশ করে বলে ফেলেন। আচ্ছা, তাহলে কবে করে? 1991। এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গণভোটের মাধ্যমে ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। তারপরে নিচের কোনটি চীনের যুদ্ধ বিমান? F5, F7, F15, F16। অ্যান্সার করে ফেলেন ঝটপট। দেখেন এই যে F5, F15, F16 এই তিনটাই একটা নির্দিষ্ট রাষ্ট্র ইউএস এর যুদ্ধ বিমান এবং এর ভিতরে শুধুমাত্র F7টা হচ্ছে চীনের। তাহলে দুইটা ইনফরমেশনই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান কি কি? F5, F15, F16 আর চীনের F7। লিখে নেন, ঝটপট লিখে নিতে হবে। লিখছেন? লিখছেন? সবাই লেখেন চীন F17। লিখে নেন। ওকে, চমৎকার। আমরা আজকে এত কিছু শিখবো, কি আর বলবো। দেখেন কুখ্যাত আলকাট্রাজ কারাগার কোথায় অবস্থিত? এখানে কুখ্যাত বলা হয়েছে কারণ বিশ্বের যত কুখ্যাত সন্ত্রাসী আছে তাদেরকে এখানে রাখা হতো। এটা সান ফ্রান্সিসকো যেই দ্বীপটা আছে সেই দ্বীপের একটা সেতুর কাছে অবস্থিত। এখানে যত খারাপ ধরনের মানে যারা অপরাধী ছিল, যারা কোনো জেলে থাকে না, খালি জেল পালায়, তাদেরকে এখানে রাখা হতো। এবং এটা নির্মাণের জন্য অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এই জন্য মাঝখানে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার রিসেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিটি এটাকে চালু করার জন্য একটা প্রস্তাব দিয়েছে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা কোথায়? যুক্তরাষ্ট্রে। লিখে নেন, এটা লিখে নেন যে কুখ্যাত আলকাট্রাজ কারাগার আবার পুনরায় চালু করার জন্য কে ঘোষণা দিয়েছেন? ডোনাল্ড ট্রাম্প। লিখে নেন, এটা কিন্তু আসতে পারে, এটাও আসতে পারে, গুরুত্বপূর্ণ। এবং আপনারা যদি বলেন যে ভাইয়া এটা আবার কবে ঘোষণা দিল, এটা কিন্তু 4 মে 2024 ঘোষণা দিছে। এগুলো স্ক্রিনশটও নিতে পারেন, আপনাদের যেইটা সুবিধা। ওকে, আমি কি খুব কঠিন করে পড়াচ্ছি? আপনাদের কি কষ্ট হচ্ছে বুঝতে? আমাকে বলবেন, তাইলে সহজ করে পড়াবো। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? পৃথিবীর নিকটতম, এগুলোর মধ্যে কাউকে চেনেন? কাউকেই তো চেনেন না। নিকটতমকে, নিকটতম সূর্যকে চেনেন, সূর্যের নাম দিয়ে দেন। অ্যান্সার এইটা। এবং আবার যদি আরেকটা কোশ্চেন আসে সূর্যের নিকটতমকে, সূর্যের নিকটতম প্রক্সিমা সেন্টারাই, প্রক্সিমা সেন্টারাই, তাহলে পৃথিবীর নিকটতম হচ্ছে সূর্য আর সূর্যের নিকটতম প্রক্সিমা সেন্টারাই। এখন যদি এখানে সূর্য অপশন না থাকতো তাহলে পৃথিবীর দ্বিতীয় নিকটতম, পৃথিবীর দ্বিতীয় নিকটতম নাম কি? প্রক্সিমা সেন্টারাই। কি নাম বলেন? প্রক্সিমা সেন্টারাই পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র। এটা আসতে পারে। স্ক্রিনশট, একটা স্ক্রিনশট কষ্ট করে। আহা, আপনারা দেখি ব্রাজিল আর্জেন্টিনা সারাদিন মারামারি করতেছেন। মনোযোগ দেন, ক্লাসে মনোযোগ দেন। ওকে, তারপরে আসেন 22। আচ্ছা, আবার বলি, যারা যারা
মানে গুচ্ছ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় রাবি এগুলোতে পরীক্ষা দিবেন আমাদের অল ইন ওয়ান ব্যাচ, মানে এই যাবৎকালে আমাদের যত ব্যাচ ছিল সেগুলো সবগুলার কিন্তু আপনারা পুরো অংশ পেয়ে যাবেন। প্লাস আমাদের নতুন একটা কোর্স চালু হবে 15 তারিখ থেকে। ইনরোল করতে শুধুমাত্র 1290 টাকা ইনরোল করতে পারবেন। ওকে, মিত্র শক্তি সেন্ট জার্মেইনের সন্ধি করে, কার সাথে সন্ধি করে? একটা এই সেন্ট জার্মেইন একটা মিত্র শক্তি, এরা কার সাথে সন্ধি করে? এরা সন্ধি করে অস্ট্রিয়ার সাথে। আচ্ছা, তারপরে আসেন ভেটো। ভেটো মানে কি? আমি মানি না। ভেটো মানে আমি মানি না। এখন বলেন ভেটো কোন শব্দ থেকে আসছে? ভেটো দিয়ে আপনাদের অনেক কিছু জানতে হয়, ঠিক আছে? একটু আমাকে খালি বলেন। দেখেন যুক্তরাষ্ট্র, চীন, তারপর আমি যদি বলি যুক্তরাজ্য, তারপর যদি আমি বলি ব্রিটেন, আমি যদি বলি ফ্রান্স, এদের একটা ভেটো পাওয়ার আছে। এবং এই যে ভেটো পাওয়ার মানে কি? জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তে এদের মধ্যে একজনও যদি বলে যে না এটা আমি মানি না, তাইলে ওই সিদ্ধান্তটা আর গ্রহণ করা যাবে না। ওকে, এখন বলেন এই ভেটোটা কোন শব্দ থেকে আসছে? ভেটোটা আসছে ল্যাটিন শব্দ থেকে। কোন শব্দ? ল্যাটিন। 23-এর অ্যান্সার 4। আপনারা কিন্তু কমেন্ট করতেছেন না কেন? এগুলো কি পারেন না আপনারা? না পারলে তো বলবেন বা কমেন্ট করবেন। যেগুলো পারবেন ভাইয়া আপু প্লিজ কমেন্ট করতে হবে। যারা ক্লাসটা শেয়ার করেননি তারা কিন্তু আজকে পিডিএফ পাবেন না। আজকে কিন্তু আর পোস্ট দিয়ে পিডিএফ দিব না। সুতরাং লাস্ট একদিন একটাই রিকোয়েস্ট, ক্লাসটা শেয়ার করেন, রিয়েক্ট দেন। কত সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ঘোষিত হয়? কত সালে হয়? 45, 53, 48, 71। আমাকে বলেন প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? 1914 থেকে 18। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয় বলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল? 1939 থেকে কত সাল? 1939 থেকে কত সাল বলে ফেলেন। বলে ফেলেন, ঝটপট বলে ফেলেন। কত? 45 পর্যন্ত হয়। এখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মনে করা হলো যে আমরা কি করব, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস একটা আমরা নতুন একটা ধারা আমরা গ্রহণ করব। এখানে 30টা প্রাথমিক ধারা ছিল। 30টা ধারা ছিল যে আমরা এই আইন কানুনগুলো মানলে বিশ্বে কি হবে? শান্তির প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে 1948 সালের কবে? 10ই ডিসেম্বর। 1948 সালের 10 ডিসেম্বর কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন করা হয়। তাইলে অ্যান্সার কি হবে? 1948। হয়ে গেলে বলেন ডান। ওকে, একটা স্ক্রিনশট নেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন, একটা স্ক্রিনশট নেন। ওকে, চলে আসেন নাম্বার 25। ওয়াটারলুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কি? বলে দেন। নাম্বার 25, এটা তো পারবেন। 25 নাম্বার কি হবে বলেন? এটা কিন্তু আপনারা ডিউক অফ ওয়েলিংটন, এটা কিন্তু আপনাদের, ও না আপনাদের তো বিড়াল ওইটা নাই, আসলে ওইটা চেঞ্জ হয়েছে, আমাদের বেলায় ছিল। আচ্ছা এবার আসেন, ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? 48, 60, 67, 73। অ্যান্সার করেন। আমি আর আসিফ মাহমুদ দেখতে সেম? হ্যাঁ, তাহলে হয়তো উনি আমার মেলায় হারিয়ে যাওয়া বড় ভাই বা ছোট ভাই। আজকের স্লাইড পাইতে গেলে ক্লাস শেয়ার করতে হবে এবং সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু গিফট থাকবে। এটা বলতে চাইনি, ভাবছিলাম যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে দিয়ে দিব, বাট বলে দিলাম সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু গিফট আছে। ওকে, তারপরে আসেন, ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? নাম্বার 26। কত সালে বলেন? 1967। ওকে, আমরা একটু ফাস্ট যাব এখন। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? এই তিব্বতের লামা শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত। কোথাকার এটা? তিব্বতের লামা। লিখে নেন কোন জায়গা? তিব্বতের লামা শহর। এটা দখল করছে কে জানেন? এটা চীন দখল করছে। এটাকে পৃথিবীর নিষিদ্ধ শহর বলা হয়। ওকে, আশা করি শেষ, তারপরেরটাই চলে যাব।
28 মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পর্তুগাল নাকি ফ্রান্স? কার উপনিবেশ ছিল? নাম্বার 28। বিশ্বের বেশিরভাগ দেশই কার উপনিবেশ ছিল? ব্রিটেনের। বিশ্বের বেশিরভাগ দেশ কার উপনিবেশ ছিল? ব্রিটেনের উপনিবেশ ছিল। এবং এরা 1957, আমরা 1947-এ যখন আমাদের এই জিনিসটা ভাগ হয়ে গেল, তারপর 1957 সালে এই মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে। মালয়েশিয়া কাদের থেকে? এই ব্রিটেনের থেকে কিন্তু আলাদা হয়ে যায়। কবে? 1957। চলে আসেন 29 নাম্বার। গান্ডনস্ত, এটা একটা কি শব্দ? এটা একটা রাশিয়ান শব্দ। এখন এর অর্থ কি? এর অর্থ খোলামেলা আলোচনা। গান্ডনস্ত এটা খোলামেলা আলোচনা এবং এটা একটা রাশিয়ান শব্দ। সুতরাং বাংলায় যখন লেখা হবে বানানটা একটু 1-2টা ওয়ার্ড একটু চেঞ্জ হয়ে যায়। নাম কি? খোলামেলা আলোচনা। চলে আসেন নাম্বার 30। 1977 সালে গ্রিন বেল্ট মুভমেন্ট প্রতিষ্ঠা করেন কে? ওয়াঙ্গারি মাথাই, উইলি ব্র্যান্ড, বন্দনা শিব নাকি জন মুয়ুর? একটু অ্যান্সার দিয়ে ফেলেন ঝটপট। কে করেন? নাম্বার 30। গ্রিন বেল্ট মুভমেন্ট কে করেন? ওয়াঙ্গারি মাথাই। এবং ইনি কি ছিলেন? একজন পরিবেশবিদ ছিলেন, বা পরিবেশের সৌন্দর্য নিয়ে কাজ করতেন, পরিবেশ কিভাবে ভালো রাখা যাবে সেগুলো নিয়ে। চলে আসেন 31-এ চলে যাব। 31-এ বলা হয়েছে প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থের রচয়িতাকে? হারবার্ট স্পেন্সার, জন স্টুয়ার্ট মিল, তারপর ইমানুয়েল কান্ট নাকি ব্রান্টার্ড রাসেল? একটু বলে দেন 31 কি হবে বলে দেন। অনেকে ক্লাসে আছেন, শেয়ার দিচ্ছেন না, রিয়াক্ট করতেছেন না। একটু শেয়ার দিয়ে ডান লেখেন, তাইলে আজকের পিডিএফটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, কে লিখেছেন বলেন? আচ্ছা, কে লিখেছে? জন স্টুয়ার্ট মিল। এবং তার আরো অনেক ফেমাস বই আছে যেগুলো থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে, যেমন অন লিবার্টি, তার একটা খুবই ফেমাস বই। লিখে নিতে হবে, এগুলো একটু লিখে নেন। আমি কয়েকটা বইয়ের নাম লিখে দেই, আপনারা একটু লিখে নেন। লিখছেন? তারপরে প্রিন্সিপাল অফ পলিটিক্যাল মোরাল, প্রিন্সিপাল অফ পলিটিক্যাল মোরাল, এটাও তার বই। এই দুইটা বইয়ের নাম জানলেই হবে মোটামুটি। একটা স্ক্রিনশট নিয়ে ডান লিখে দেন, তাহলে আমরা পরের এমসিকিউ এ চলে যাব। নাম মনে থাকবে একটু আস্তে আস্তে। যখন এই এমসিকিউ গুলো যদি 2বার পড়েন তাহলেই মনে থাকবে। টোটাল আমি পরীক্ষার আগে 3 ক্লাসে ধরেন 600 এমসিকিউ, মানে 3 ক্লাস শেষে আপনার হাতে 600 এমসিকিউ থাকবে। সেখান থেকে যদি 22 থেকে 25টা আসে, আপনি কি অ্যান্সার করতে পারবেন না? 600 এমসিকিউ এর ভিতরে দেখবেন যে 70-80টা রিপিট হচ্ছে, তার মানে বলতে গেলে 550 এমসিকিউ থেকে 22 থেকে 25টা আসবে। কেন পারবেন না? ওকে, তারপরে আসেন 32 নাম্বার। কোনটি পথ সঞ্চারী মুদ্রাস্ফীতি? এখন এটা আপনাদের ইকোনমিক্স থেকে আসছে, অনেকেই হয়তো বা এই অ্যান্সারটা বুঝবেন না যে পথ সঞ্চারী কি। আমি আপনাদেরকে একবারে স্বাভাবিকভাবে বলি, এই পথ সঞ্চারী বলতে কি সেটা আমি এক কথাই বলি। কোনো জায়গার মুদ্রাস্ফীতি যদি 6 থেকে 10 হয় সেটাকে আমরা বলবো পদ সঞ্চারী। লিখে নেন, 6 থেকে 10 হলে পদ সঞ্চারী। লেখেন, 6 থেকে 10 হলে কি বলেন? পদ সঞ্চারী। লিখছেন? যদি 2% হয় মানে কম, সেটাকে আমরা বলবো মৃদু মুদ্রাস্ফীতি। 6 থেকে 10 হলে পদ সঞ্চারী। লেখেন, লিখে নেন। আর যদি আপনার 20 থেকে 30% হয় তাইলে বলতে হবে হাইপার মুদ্রাস্ফীতি। কি? হাইপার,
হাইপার মুদ্রাস্ফীতি। তাহলে 6 থেকে 10 পদসঞ্চারী, 2% মৃদু, 20 থেকে 30 হাইপার। মনে থাকবে কিনা বলেন, একটা স্ক্রিনশট নেন। যা যা পড়াচ্ছি আসার মতো দেখে পড়াচ্ছি, একটা জিনিসও এক্সট্রা পড়াচ্ছি না। না ইংরেজিতে ফেল করবেন কেন? পড়াশোনা যারা করে তারা ঠিকই পাশ করে ভাইয়া। আপনারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, আর আমরা পরীক্ষা তো কবে দিছি সেটা বাদই দেন। আমাদের হাত দিয়ে অনেকগুলো জেনারেশন জেনারেশন ভুলে বললাম, 2-3টা ব্যাচ আমাদের হাত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে। সুতরাং আমরা জানি যে কিরকম সিচুয়েশন হবে। যারা এই 3-4 দিন ভালো করে পড়বেন, পড়ে অনেকজন চান্স পাবেন ভালো করে পড়লেই। কে প্রথম? এটা হবে ব্লু ইকোনমির ধারণা দেয়। কে প্রথম দেয়? দেখেন, লি। আমরা এইভাবে মনে রাখবো, ব্লু ইকোনমি গুন্টার পাউলি। আমার সাথে বলেন ইকোনমি পাউলি, আমার সাথে বলেন ইকোনমি পাউলি। তাইলে মনে থাকবে কিনা? একটু চালাকি করে মুখস্থ করতে হবে। মিলি। আমরা একটা মেয়ের নাম মনে রাখবো, মিলি। ব্লু ইকোনমি যদি থাকে গুন্টার পাউলি নাম 2টাও মনে রাখা লাগবে না, একটা যদি মনে থাকে তাইলে আপনি অপশনটা টিক দিয়ে আসতে পারবেন। আপনার তো লেখা লাগবে না, আপনার 4টা অপশন থাকবে। আপনি বললেন মিলি, আচ্ছা কোনটার সাথে মিলতেছে? পাউলি। তাইলে আমার অ্যান্সার হবে কি? গুন্টার পাউলি। ব্লু ইকোনমির ধারণা দেয় গুন্টার পাউলি। ওকে, তারপরে আসেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীন বিরোধী প্রতিরক্ষা জোট কোনটি? লিখে ফেলেন, ঝটপট লিখে ফেলতে হবে প্রিয় শিক্ষার্থী, ঝটপট লিখে ফেলেন। বলেন কোনটা হবে? দেখেন, 2টা মহাসাগর, এশিয়া, আমার সাথে বলেন কি কি? এশিয়া এবং প্রশান্ত। এই 2টা মহাসাগরে চীনের উৎপাত কমানোর জন্য, বা চীন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, সেটাকে স্থিতিশীল করার জন্য 3টা দেশ মিলে একটা সংগঠন তৈরি করলো, তার নাম AUKUS, যেটাকে একসাথে অকাস বলা হয়। ঠিক আছে, এখানে সদস্য দেশ 3টা, আপনাদের পরিচিত 3টা দেশই পরিচিত। অস্ট্রেলিয়া, আচ্ছা আমি সংক্ষেপে লিখি কারণ এত সময় হবে না তাছাড়া। অস্ট্রেলিয়া, তারপর USA, তারপর ইউকে। তাইলে আমাকে বলেন এই AUKUS কোন অঞ্চল জুড়ে হয়েছে? মানে এশিয়ার প্রশান্ত মহাসাগরে চীনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? এদের শত্রুকে, এদের শত্রু হচ্ছে চীন। চীনের বিরুদ্ধে স্থিতিশীল পরিবেশ রাখার জন্য অস্ট্রেলিয়া, USA এবং ইউকে একটা জোট গঠন করে। কি বিরোধী? চীন বিরোধী প্রতিরক্ষা জোট। সেটার নাম কি? AUKUS। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে ডান বলেন। বেশি কঠিন লাগতেছে জিনিসগুলা? একটা স্ক্রিনশট নিয়ে একটু ডান বলতে হবে প্রিয় শিক্ষার্থী, প্লিজ একটা স্ক্রিনশট। ওকে, চলে আসেন। তারপর বিমস্টেকের বর্তমান সভাপতি কে? বলেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আসার মতো কোশ্চেন। বলে ফেলেন, বিমস্টেকের বর্তমান সভাপতি কে? 35। কে বলেন? যেই দেশটা হয়েছে তারা বাংলাদেশ। 4 এপ্রিল কত সালে বলেন? 4 এপ্রিল কত সাল বলতে হবে? 2025 তারিখে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়। আগামী 2 বছর, কয় বছর? আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি বাংলাদেশ। সুতরাং আপনারা সবাই বিমস্টেকটা খুবই ভালো করে পড়বেন। সর্বশেষ সদস্যকে, তারপরে আপনার এখানে মানে কয়টা দেশ, দেশ সংখ্যা কত, উদ্দেশ্য কি, এটা পড়বেন। কারণ বিমস্টেকে 4 এপ্রিল 2025-এ বাংলাদেশ থেকে সভাপতি হয়েছে, বা বাংলাদেশ সভাপতি হয়েছে। ওকে, 35 গেল। চলে আসেন 36। তার আগে কিছু জিনিস আমরা পড়বো। আসেন বাংলাদেশের জাতীয় সংসদ নিয়ে পড়ি। এই যে যখনই এমসিকিউ থেকে অন্য জায়গায় যাই উপস্থিতি কমে যায়, এই জিনিসটা বোকামি। ক্লাস পুরাটা করেন, লাভবান হবেন ইনশাল্লাহ। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদ বলেন, আইনসভা বলেন, বা পার্লামেন্ট বলেন, সেটার নাম জাতীয় সংসদ। সবাই জানি কিনা? জানি। বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ, সবাই জানি।
তারপর জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর মানে এটা যে তৈরি করা হবে সেটা শুরু হয় কিভাবে? 1961 সালে। কার হাতে? আইয়ুব খান। আইয়ুব খান কবে? সবাই কমেন্টে লেখেন। 1961। এই কাজটা শুরু করার প্ল্যান করে কে? আইয়ুব খান। কত সালে? 1961 লেখেন, সবাই কমেন্টে লেখেন 1961। ক্লাসে উপস্থিত সবাই লেখেন 1961, এটা গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ ভবনের উদ্বোধন কে করে? আব্দুস সাত্তার। কত সালে? 1982। তাহলে 1961-তে ভিত্তিপ্রস্তর তৈরি করা শুরু হলো। তার প্রায় 21 বছর পরে 60-এর সাথে আরো 20 যুক্ত করেন, কি হয়? 80, 81, এটা 82, তাইলে তার 21 বছর পরে 1982 সালে কাজটা আপনার কমপ্লিট হলো এবং উদ্বোধন করলো আব্দুস সাত্তার। তাহলে ভিত্তিপ্রস্তর আইয়ুব খান এবং ভিত্তিপ্রস্তর করার পরে প্রায় 21 বছর পরে 1982 সালে আব্দুস সাত্তার উদ্বোধন করে। আমরা রিভিশন দিচ্ছি, আর কিচ্ছু না। তারপরে আসেন, এই জাতিসংঘের যেই স্থপতি মানে কি, যে তো ডিজাইন করেছে, ডিজাইনের নাম লুই আই কান। কি নাম? লুই আই কান। এখান থেকে আর কিচ্ছু পড়বো না, এইটা 9 তালা, এটা জেনে রাখবো। স্থাপত্যিক সৌন্দর্যের জন্য আগা খান পুরস্কার পায় কত সালে? 1989 সালে। এবং জাতীয় সংসদ ভবনের প্রতীক কি? শাপলা। এবং নতুন একটা রাজনৈতিক দল এনসিপি, তাদের মার্কা কি বলে দেন, সবাই কমেন্টে বলেন। ওকে, তারপরে আসেন জাতীয় সংসদ ভবনের, এগুলো আমরা সবাই জানি, এগুলো সবাই জানি, জাস্ট রিডিং পড়াচ্ছি আপনাদের। 350 নির্বাচিত, 300 মহিলাদের 50। নির্বাচিত 300 আসনের 1 নাম্বার হচ্ছে পঞ্চগড়। তারপরে 300 আসনের 300 নাম্বার বান্দরবান। এই দুইটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি সংসদের আসন আছে ঢাকায় 20টা। এইটুকু কে কে জানেন? একটু ডান বলেন। এইটুকু যাদের পড়া হয়ে গেছে একটু ডান বলে ফেলেন। খুব কঠিন লাগে কিনা বলেন তো? এই পর্যন্ত যাদের ক্লিয়ার একটু কমেন্টে আমাকে বলেন ক্লিয়ার, যে ভাইয়া এখান থেকে যেটাই আসুক আমি 100% পারবো। এমন কে কে আছেন? ইনশাল্লাহ বলেন। যাদের এই পর্যন্ত ক্লিয়ার একটু আমাকে ইনশাল্লাহ বলে দিতে হবে, প্লিজ একটু ইনশাল্লাহ বলেন, আমি কনফিডেন্স পাবো যে না তাইলে আপনারা পারবেন, আমার একটা আত্মবিশ্বাস বাড়বে। যারা যারা স্লাইড চান ক্লাস শেয়ার করে জানাবেন। তারপরে আসেন, সবচেয়ে কম সংসদের আসন আছে একটা জেলায়, সেই জেলায় সব থেকে কম সংসদের আসন আছে 3টা জেলায়, সেখানে একটা করে আসন। কি কি? রাঙামাটিতে একটা, খাগড়াছড়িতে একটা, বান্দরবনে একটা। তাইলে 3টা জেলায় সব থেকে কম সংসদীয় আসন আছে। আজানের জন্য 1 মিনিট বিরতি, বাট কেউ যাবেন না, একটু ওয়েট করবেন, আমরা শেষ করব। আচ্ছা, এবার আসেন জাতীয় সংসদের স্পিকারের ভোটকে কি বলে? কাস্টিং ভোট। গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদে ফ্লোর ক্রসিং কি? নিজ দলের বিপক্ষে যদি কেউ ভোট দেয়, ধরেন একজন বিএনপি থেকে নির্বাচিত হলো, হয়ে তার দল একটা দাবি উত্থাপন করলো কিন্তু তার বিরুদ্ধে ভোট দিল, সেটাকে কি বলা হয়? ফ্লোর ক্রসিং। জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয়, এটা সবাই কমেন্টে লেখেন, 7 মার্চ 1973। 7 মার্চ কিন্তু আমাদের পরিচিত, এর সাথে লিখতে হবে 1973, লিখে ফেলেন ঝটপট।
যারা যারা ক্লাস শেয়ার করেছেন সবাই পিডিএফ পাবেন, কোনো টেনশন নেই। আচ্ছা, এরপরে আসেন 6টার সময় ক্লাস শুরু হয়েছে আজকের ক্লাস। কে কাকে শপথ পড়ায়, এখান থেকে 1 নাম্বার কমন আসবে, এই স্লাইড থেকে 1 কমন আসবে। কত কমন আসবে? 1 কমন আসবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ পড়ায়, রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদকে শপথ পড়ায়, স্পিকারকে শপথ পড়ায়, ডেপুটি স্পিকারকে শপথ পড়ায়, প্রধান বিচারপতিকে শপথ পড়ায়। এবং এখানে আরেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, স্পিকার কাকে শপথ পড়ায়? রাষ্ট্রপতি আর সংসদ সদস্য। তাহলে স্বাভাবিক কথা, আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব প্রধানমন্ত্রীকে শপথ পড়ায়, মন্ত্রী পরিষদে যারা থাকে তাদেরকে শপথ পড়ায়, স্পিকারকেও শপথ পড়ায়। এখন স্পিকার বলতেছে আপনি আমাকে শপথ পড়াইছেন, আমি আপনাকে শপথ পড়াবো, এই জন্য স্পিকার আবার রাষ্ট্রপতিকে পড়ায়, রাষ্ট্রপতি স্পিকারকে পড়ায়, স্পিকার রাষ্ট্রপতিকে। এই কোশ্চেনটাই আসে। তারপরে স্পিকারকে যদি পড়ায়, ডেপুটি স্পিকারকেও সেই পড়ায়, প্রধান বিচারপতিকেও সেই পড়ায়। এবার আসেন, মাঝে মাঝে কোশ্চেন আসে জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ায় কে? কে পড়ায়? প্রধানমন্ত্রী। শেষ। এখান থেকে একটা কোশ্চেন শিওর। চলে আসেন তারপর পিআর নির্বাচন, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে, কারণ সারা বাংলাদেশে পিআর নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। ওকে, চলে আসেন পিআর নির্বাচন কি। পিআর এর পূর্ণ রূপ হচ্ছে প্রপোর্শনাল। প্রপোর্শনাল মানে কি? আনুপাতিক বা অনুপাতিক হার। কি নাম? আনুপাতিক হার। পিআর বলতে বুঝায় এমন একটা নির্বাচন পদ্ধতি যেই পদ্ধতিতে আপনি যত পার্সেন্ট ভোট পাইছেন সেই ঠিক মানে সারা বাংলাদেশ মিলে যত পার্সেন্ট ভোট পাইছেন আপনি সংসদীয় আসনে তত পার্সেন্ট সিট পাবেন। এটাই হচ্ছে পিআর পদ্ধতি। ওকে, খালি পূর্ণ রূপটা জানলেই হবে। ব্যবস্থা যেখানে কোনো একটি রাজনৈতিক দল মোট যত শতাংশ ভোট পায় সংসদে তত শতাংশ কি পাবে? আসন পাবে। প্রথম পিআর পদ্ধতি প্রবর্তিত হয় 1899 সালে বেলজিয়ামে। এটা গুরুত্বপূর্ণ, এটা সবাই লেখেন। প্রথম পিআর কবে হয়? 1899। কোন দেশ? বেলজিয়াম। এটা সবাই কমেন্ট করেন। 1899 কোথায়? বেলজিয়াম। সবাই কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করতে হবে। হ্যাঁ, চুপ্পু বললাম, আমাদের রাষ্ট্রপতির নাম তো চুপ্পুই, সেই জন্যই তো চুপ্পু বললাম। আচ্ছা আচ্ছা, উত্তর থাকবে আজকে স্লাইডে উত্তর থাকবে। ওকে, চলে আসেন তারপরে আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন কপ থেকে এই বছর প্রশ্ন আসবে 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 আসবে। দেখেন, এই কপ সম্মেলন হয় 10 নভেম্বর থেকে 21 নভেম্বর। এটার সম্মেলন স্থল কোথায় ছিল? অ্যামাজোনিয়া, ব্লেম এবং ব্রাজিল। ব্রাজিল, ব্লেম, অ্যামাজোনিয়া। এটা শিরোনাম ছিল কপ 30 ব্রাজিল, তারপর অ্যামাজোনিয়া, তারপর ব্লেম 2025। মানে এই 3টা দেশ, কপ 30, তারপর যেই 3টা দেশে অনুষ্ঠিত হবে তাদের নাম, তারপর 2025। শিরোনামটা গুরুত্বপূর্ণ। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এত কিছু মনে রাখতে হবে না, খালি মনে রাখেন লুইজ ইনাসিও। লুইজ ইনাসিও। যারা ব্রাজিলের সাপোর্টার তারা কি জানেন যে তার সিলভা একটা প্লেয়ার, ব্রাজিলের প্লেয়ার, আর লুলা বলে কেউ আবার তাদেরকে খেপায়েন না। যাই হোক, তাহলে লুইজ ইনাসিও নাম মনে রাখলেই হবে। কে? ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট। কত নাম্বার? 39 নাম্বার। ওকে, আমাকে বলেন ডক্টর নিয়াজ ঢাকা ভার্সিটির বর্তমান যিনি ভিসি তিনি কত নাম্বার ভিসি? সবাই কমেন্ট করেন। ঢাকা ভার্সিটির বর্তমান ভিসি কত নাম্বার ভিসি? আচ্ছা, তারপরে এই কপ 30-তে বাংলাদেশ থেকে 2 জন মানে যোগ দেয়। তারা সাতক্ষীরার 2টা শিশু। নাম কি? নওশিন ইসলাম এবং নূর আহমেদ জিদান। খুব 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 গুরুত্বপূর্ণ। তারপরে আসেন 2024 সালে উষ্ণতা বৃদ্ধির কারণে উন্নয়নশীল দেশের জিডিপি ক্ষতিগ্রস্ত হয়েছে কয় পার্সেন্ট? 6%। গুরুত্বপূর্ণ। তারপরে
COP30 সম্মেলনকে সামনে রেখে কয় দফা? 26টা দফা বা দাবি দেওয়া হয়। কয়টা দফা? 26টা। এখান থেকে আসবে কি পরীক্ষায়? এখান থেকে আসবে। বাংলাদেশ থেকে কয়জন যায়? বাংলাদেশ থেকে 2 জন যায়। কে কে? সাতক্ষীরার 2 জন শিশু। জিদা শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন তো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি একটু বলেন। এই পর্যন্ত শুনতে পাচ্ছেন কিনা একটু বলতে হবে। আচ্ছা, এরপরে আসেন, নাম 2টা মনে রাখেন। নওশীন ইসলাম, কি কি নাম? নওশীন ইসলাম, নূর আহমেদ জিদান। নওশীন ইসলাম, নূর মোহাম্মদ জিদান। ওকে, তারপরে আসেন, আচ্ছা এরপরে আসেন, নিচের কোনটি রূপান্তরিত শিলা? এটা কই থেকে আসছে? এটা বাংলাদেশের সম্পদ ওই চ্যাপ্টারের কোশ্চেন। নিচের কোনটি রূপান্তরিত শিলা মানে পরিবর্তন হইছে। লাস্টেরটা হচ্ছে প্লেট, মানে লিখতে ভুল হইছে। একটু বলেন তো এই পর্যন্ত হইছে কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলতে হবে এবং এটার অ্যান্সার বলেন। আচ্ছা ঠিক আছে, এটার একটু অ্যান্সার বলে দেন। হ্যাঁ, প্লেট। নিচের কোনটি রূপান্তরিত? প্লেট হচ্ছে রূপান্তরিত। ওকে, তারপরে আসেন নাম্বার 37। বঙ্গোপসাগরের সীমান্তবর্তী দেশ কয়টা? 4, 5 নাকি 6, 3? নাম্বার 37 কয়টা? বাংলাদেশ কিন্তু সীমান্তবর্তী দেশ, থাইল্যান্ড সীমান্তবর্তী, ভারত সীমান্তবর্তী। 3টা লিখে দিলাম, বলেন আর কি কি আছে বলেন। আর কি কি আছে? মিয়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, তাইলে কয়টা? 5টা। মিয়ানমার আর কি? শ্রীলঙ্কা। একটা স্ক্রিনশট প্রিয় শিক্ষার্থী, 1 স্ক্রিনশট ক্যান চেঞ্জ ইউর লাইফ। দেখা যাচ্ছে এখান থেকে কোশ্চেন এসে গেল। একটা রিভিশন দেওয়ার জন্য একটা স্ক্রিনশট আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। চলে আসেন 38। বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র কোনটি? বলে ফেলেন, বায়ুর পরিমাপক যন্ত্র মাপা মানে যন্ত্র কোনটি? কি হবে? অ্যানিমোমিটার। এয়ার এর সাথে অ্যানির একটা মিল আছে না? এতে এয়ার, এতে অ্যানিমোমিটার, সুতরাং হবে অ্যানিনোমিটার। ওকে, চলে আসেন 39 নাম্বার। নিচের কোন গ্রন্থি উচ্চ রক্তচাপের জন্য দায়ী? থাইরয়েড, পিটুইটারি, তারপর অ্যানড্রেনাল গ্রন্থি নাকি থাইমাস গ্রন্থি? 39। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বিজ্ঞানের কোশ্চেন 1টা 2টা চলে আসে। কি হবে? অ্যানড্রেনাল গ্রন্থি, উচ্চ অ্যান্ড্রোনাল, উচ্চ অ্যান্ড্রোনাল। ঠিক আছে, এভাবে মনে রাখবেন। তারপরে আসেন 40। জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে? মশা, মাছি, বাদুড়, ইঁদুর? 40 নাম্বার বলে ফেলেন, কার মাধ্যমে ছড়ায়? হ্যাঁ, মশার মাধ্যমে। তারপরে আসেন 41। গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানোর জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়, নাম কি? নাম্বার 44 বলে ফেলেন। আচ্ছা, এটা সম্পর্কে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এটা কোন মশা জানেন? এডিস মশা। এডিস মশা, কারণ ডেঙ্গুর একটা ব্যাপক প্রকোপ দেখা যাচ্ছে, তো সুতরাং এখান থেকে কোশ্চেন আসলে অযৌক্তিক বলা যাবে না, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। 44 নাম্বার কি লিখছেন বলেন? 44। 44 নাম্বার একটু বলেন কি হবে? যারা যারা ক্লাসে আছেন রিয়েক্ট দেননি, একটু রিয়েক্ট দিয়ে ক্লাসটা শেয়ার করে দিলেই পিডিএফ পেয়ে যাবেন। 44 কি হবে বলে ফেলতে হবে। কি নাম? কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল একদম টানা মুখস্থ।
পরিবেশ থেকে প্রশ্ন আসবেই। V20 কিসের সাথে সম্পর্কিত? কৃষি উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন নাকি বিনিয়োগ? জলবায়ু পরিবর্তন। চলে আসেন তারপরে। 1960 সালে কোন দেশ সর্বপ্রথম একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করে? ভারত, ইসরায়েল, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা। 46। এটা কিন্তু পড়াইছিলাম। শ্রীলঙ্কা, শ্রীমাভে বন্দরনায়েকে। একটা স্ক্রিনশট বা লিখে নেন। 1960 সালে কোন দেশ সর্বপ্রথম একজন নারী প্রতিনিধি নির্বাচিত করে? 1960। কি নাম? শ্রীমাভ বন্দরনায়েকে। ওকে, তারপরে চলে আসেন 47। আমরা খুব দ্রুত যাব। AFP কোন দেশের সংবাদ সংস্থা? ফ্রান্স, ব্রিটেন, পোল্যান্ড নাকি জার্মানি? নাম্বার 47। কোথাকার? ফ্রান্সের। ওকে, চলে আসেন তারপরেরটায়। নিচের উল্লেখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে? জ্যা পল সার্জে, পিটার হ্যান্ডকে, অ্যানি এরনোক্স নাকি জন বার্ডিন? নাম্বার 48। কে? জ্যা পল সার্জে। কবে? 1968-তে তিনি এটা প্রত্যাখ্যান করে। লিখে নেন। 64, সরি, ভুলে 68 বলছি। 1964-তে এটা প্রত্যাখ্যান করে। ওকে, তারপরে আসেন 2026 সালে ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে? কয়টা দেশ? 3টা। উত্তর আমেরিকার, পড়াইছি। তারপরে আসেন সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে? মালালা ইউসুফজাই, মাদার তেরেসা, শেখ হাসিনা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস? বলেন। 50-এর উত্তর আমি জানি, আপনারা অনেকে 4 দিবেন, কিন্তু 4 হবে না। কি হবে বলে ফেলেন। কি হবে বলেন। মালালা ইউসুফজাই কত বছরে? শুধুমাত্র 17 বছর বয়সে তিনি কিন্তু নোবেল পুরস্কার অর্জন করে। কত সাল কেউ জানেন? সাল কেউ বলতে পারবেন? 2014 সাল। 2014 সালে তিনি কি হয়? নোবেল পুরস্কার বিজয় লাভ করে। আচ্ছা, তারপরে আসেন যে প্রতিষ্ঠান 3বার শান্তিতে নোবেল পায়, একটু আগেই পড়াইছি। কে? আইসিআরসি। এটা রেড ক্রস। তারপরে আসেন 3বার, আর যদি 2বার বলতাম তাইলে কি হইতো বলে দেন। হেক্সা ডেসিমেলের ভিত্তি কি? 8, 10, 12, 16। এই টাইপের 2-4টা কোশ্চেন আছে, যেই কোশ্চেনগুলো বিজ্ঞানের হইলেও আপনাদের কিন্তু আসতে পারে। হেক্সা ডেসিমেল মানে হচ্ছে 16। কত? 16। তারপরে আসেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচি সদর দপ্তর কোথায়? নাইরোবি, জেনেভা, বার্ন নাকি নিউ ইয়র্ক? 53 নাম্বার, বলে ফেলেন। 53 কি হবে বলে ফেলেন। নাইরোবি। ওকে, তারপরে আসেন, আমি বোর্ড পুরোটা ছেড়ে দিয়ে দাঁড়াইছি যাতে আপনাদের লেখা দেখতে কোনো সমস্যা না হয়। মানব উন্নয়ন সূচক 2025 অনুযায়ী শীর্ষ দেশ আইসল্যান্ড নাকি ডেনমার্ক নাকি নরওয়ে নাকি আয়ারল্যান্ড? 54। দ্রুত বলতে হবে, আমরা দ্রুত শেষ করব ইনশাল্লাহ। কোন দেশ? আইসল্যান্ড। তারপরে আসেন কোন সম্মেলনের মাধ্যমে তবত এই ফোরাম গঠিত হয়? COP21, COP24, 27, 29। এখানে কি লিখছে? ও আচ্ছা, ফন্ট ভেঙে গেছে না। আচ্ছা, এটা কপ, এটার ইয়া হবে G0। এটা G0 ফোরাম মাধ্যমে G0 ফোরাম গঠিত হয়। COP21, COP24, 27, 29 বলে ফেলেন। 12 নভেম্বর 2024 COP29 অনুষ্ঠিত হয়, এবং এই যে G0, এই G0টা কিন্তু মানে তখনই প্রস্তাবিত হয়। চলে আসেন 56। হরমুজ
প্রণালী, একটা প্রণালীর নাম হচ্ছে হরমুজ প্রণালী। কাদেরকে যুক্ত করে বলে দেন, হরমুজ প্রণালী কাদেরকে যুক্ত করে? কাদেরকে যুক্ত করে? ওমান উপসাগর এবং পারস্য উপসাগর। কাদের কাদের? ওমান উপসাগর এবং পারস্য উপসাগর। ওকে, এরপরে আসেন, একটু দাঁড়ান, আমাদের লোড হচ্ছে। আচ্ছা, এবার দেখেন ফ্যাসিবাদ কোন ভাষার শব্দ? এখান থেকে আমাদের আজকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ শুরু হলো। বলেন, ফ্যাসিবাদ কোন ভাষার শব্দ? ফ্যাসিবাদ কোন ভাষার শব্দ? বলে ফেলেন ঝটপট। চলে যান। ফ্যাসিবাদ কোন ভাষার শব্দ? এটা কিন্তু ইতালিয়ান ভাষার শব্দ। ফ্যাসিবাদ ইতালিয়ান, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপরে আসেন, ফেসবুক প্রথম কোন দেশে চালু হয়? যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, জার্মানি। অ্যান্সার দেন। ইউএসএ। ইউএসএ, যেটাকে আপনারা আমেরিকা নামে ডাকেন ভালোবেসে, যুক্তরাষ্ট্র। চলে আসেন 59। উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত 25 ডিসেম্বর, 21 জুন, 22 ডিসেম্বর, 23 সেপ্টেম্বর। 59 এর একটু অ্যান্সার করতে হবে প্রিয় শিক্ষার্থী। আজকের ক্লাসে স্লাইড পেতে গেলে ক্লাসটা শেয়ার করতে হবে, রিঅ্যাক্ট দিতে হবে এবং কমেন্টে বলতে হবে শেয়ার ডান। শুধুমাত্র 1300, যারা যারা রিঅ্যাক্ট দেননি একটু 1500 করে দেন কাইন্ডলি। ওকে, তারপরে আসেন, 1500 রিঅ্যাক্ট কিন্তু একটু এক্সপেক্ট করতেই পারি আপনাদের কাছে। উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত কি? 22 ডিসেম্বর। তারপরে আসেন, আধুনিক ল্যাপটপের জনককে? স্টিভ জবস, ডেভিড ফ্রস্ট, মার্টিন কুপার, বিল মোগ্রিজ। 60 কি হবে বলেন? নাম্বার 60 বলে ফেলেন ঝটপট। আচ্ছা, আমরা এখন থেকে একটু দ্রুত যাব, ঠিক আছে? 60 কি হবে? বিল মোগ্রিজ। কিসের? আধুনিক ল্যাপটপের জনক। এগুলো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, একটা বা দুইটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে জড়িত নরম্যান্ডি কোথায়? জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র নাকি ফ্রান্স? কোথায়? ফ্রান্সে। চলে আসেন তারপর, জেফ বেজোস মূলত একজন কি? ইস্পাত ব্যবসায়ী, ই কমার্স ব্যবসায়ী, নির্মাণ শিল্পপতি নাকি জনশক্তি ব্যবসায়ী? 62। তিনি কিসের ব্যবসা করে? ইন্টারনেটে বিভিন্ন জিনিস বিক্রয় বিক্রয় যিনি করে তাকে ই কমার্স ব্যবসায়ী বলা হয়। ই কমার্স মানে ইতে ইন্টারনেট, কমার্স মানে বাণিজ্য, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে। 63 জ্ঞানী শক্তি কে বলেছে? লিখে ফেলেন। একটু বলে ফেলতে হবে, জ্ঞানী শক্তি কে লিখেছেন? আপনারা কমেন্ট খুব কম করতেছেন, তাইলে হবে? কে বলছে? ফ্রান্সিস বেকন বলেছেন। কে বলেছেন? ফ্রান্সিস বেকন। আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি যাই, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করা থামাবেন না। গ্রিক দার্শনিক নন কে? ভলভেয়ার। সেকেন্ডটা হবে প্লেটো। কি হবে? সেকেন্ডটা হবে প্লেটো। 3 নাম্বার অ্যারিস্টটল, 4 নাম্বার জেনোফেন। 64 কি হবে বলেন? ভলভেয়ার কিন্তু গ্রিক দার্শনিক নয়, বাকি তিনজনই গ্রিক দার্শনিক। ওকে, তারপর আসেন, ইন্টারনেট কত সালে চালু হয়? 1996, 1979, 1989, 1969। 65 কি হবে বলেন? হ্যাঁ, 1969, 1969। আমার সাথে বলেন 1969 কি চালু হয়? ইন্টারনেট। ওকে, চলে আসেন তারপরেরটাই, 66 ফিফার সদর দপ্তর কোথায়? আরেকটা ফিফা নিয়ে গুরুত্বপূর্ণ, ফিফার প্রথম শান্তি পুরস্কার পায় কে? ফিফার প্রথম শান্তি পুরস্কার পায় কে? অ্যান্সার করবেন। আর ফিফার সদর দপ্তর কোথায়? অ্যান্সার করবেন। ফিফার সদর দপ্তর বলে দিচ্ছি, জুরিখে। এটা অ্যান্সার করেন, ফিফা প্রথম শান্তি পুরস্কার পায় কে? 67 গোল্ডেন মিন এটা মানে কি? সমস্ত সম্ভাব্য গড়। মিন মানে বলে দেই, মিন মানেই হচ্ছে গড়। তারপরে দুইটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা, ত্রিভুজের দুইটি বাহুর ভূকেন্দ্রিক সম্পর্ক একটি প্রাচীন দার্শনিক ধারার নাম। 67 কি হবে বলেন? দুইটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা। না বুঝে মুখস্থ, একদম মুখস্থ, কোনো কথাই নাই। আচ্ছা, তারপরে অ্যান্ড্রি রুবিন
আবিষ্কার কি কি আবিষ্কার করে? সার্চ ইঞ্জিন, অ্যান্ড্রয়েড, অ্যাপস নাকি অপারেটিং সিস্টেম? 68 কি আবিষ্কার করে? অ্যান্ড্রয়েড। তারপরে 69 বাংলাদেশের কোন বিষয়টি জাতিসংঘের এজেন্ডা 21 কর্মসূচির অন্তর্ভুক্ত? তিস্তাবাদ, ফারাক্কাবাদ, টিপাইমুখবাদ নাকি অন্তঃসীমান্ত নদী? 69 কি হবে বলেন? এটা ফারাক্কাবাদ। তারপরে আসেন, পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন? মিশরীয়, গ্রিক, রোমান, ভারতীয়? এটা আমি পড়াইছি আপনাদেরকে এর আগের একটা ফ্রি ক্লাসে যে গ্রিকরা করে। কারা করে? গ্রিকরা করে। চলে আসেন 71, এখানে অনেক কিছু অজানা থাকবে, কোনো সমস্যা নাই, আমরা আজকে জানতেছি। 71 নম্বর দেখেন, উপমহাদেশের প্রথম অস্কার পায় সত্যজিৎ রায়। তিনি চমৎকার মুভিতে তিনি চমৎকার চমৎকার মুভি বানিয়েছেন। তিনি খুব ভালো একজন মানে কি বলবো যে আর্টিস্ট, খুবই চমৎকার একজন আর্টিস্ট। ওকে, অ্যান্সার করবেন। যেটা আপনারা জানবেন না আইডিয়াই একটা বলবেন, ট্রাই করবেন যে আইডিয়াই বললে কয়টা হয়। ঢাকা ভার্সিটিতে কিন্তু আপনাদের আইডিয়াতেও অ্যান্সার করতে হবে। পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবেন বলে দিব একটু পরে। বাংলাদেশ সঙ্গে নিম্নের কোন দেশের কি আছে মেরিটাইম বাউন্ডারি বিদ্যমান? মিয়ানমার, থাইল্যান্ড, নেপাল নাকি দক্ষিণ কোরিয়া? নাম্বার 72 কি হবে? মিয়ানমার। তারপরে আসেন, এবার আমাদের কিছু পড়াশোনা, মেইন পড়াশোনার কিছু জায়গা শুরু হবে। একদম মনোযোগ, একদম ফুল মনোযোগ দিতে হবে, ঠিক আছে? এক এক করে আমরা এখন বিভিন্ন জিনিস আমরা রিভিশন দিব। ওকে, 30 সেকেন্ড একটু হোল্ড করেন। দেখেন, মেজর জেনারেল আব্দুর রব, যেগুলা লিখতেছি সেগুলা একটু স্ক্রিনশট নেবেন, পরীক্ষায় আসবে। মেজর জেনারেল আব্দুর রব, মেজর জেনারেল আব্দুর রবের কোন উপাধি আপনাদের জানা আছে? মুক্তিযুদ্ধ থেকে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? তিনি মুক্তি বাহিনীর চিফ অফ স্টাফ ছিল। কি ছিল? মুক্তি বাহিনীর চিফ অফ স্টাফ। কি ছিল? মুক্তি বাহিনীর চিফ অফ স্টাফ ছিল। একটু লিখে নেন, ঝটপট লিখে নিতে হবে। তারপরে আতাউল গনি ওসমানী, আচ্ছা সরি, আতাউল গনি ওসমানী তিনি কি ছিলেন? অ্যান্সার করবেন, সবাই একটু অ্যান্সার করবেন এবং মনোযোগ দিবেন। আর 15 মিনিট আমরা ক্লাস করব, এই 15 মিনিটের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু শেষ করে ফেলবো। তিনি কি ছিলেন? আতাউল গনি ওসমানী ছিলেন চিফ কমান্ডার বলতে পারেন, আবার বলতে পারেন মুক্তি বাহিনীর প্রধান। কি ছিল? মুক্তি বাহিনীর প্রধান। স্ক্রিনশট নেওয়া হলে একটু ডান বলে দিতে হবে। স্ক্রিনশট নেওয়া হলে একটু ডান বলে দিতে হবে। তারপরে আসেন, আমরা মুক্তিযুদ্ধ পার্ট এবং বাংলাদেশের তৎকালীন বাংলাদেশ নিয়ে পড়তেছি। কাগমারি সম্মেলন নেতৃত্ব দেয় কে? বলেন, কাগমারি সম্মেলন নেতৃত্ব দেয় কে? কে দেয়? ভাসানী সাহেব দেয়। এগুলো কিন্তু ছোট ছোট করে নোট করতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন, পরীক্ষায় কিন্তু আসবে। কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? বলে ফেলেন। কবে? 1957। একটু লিখে ফেলেন, স্ক্রিনশট নিয়ে একটু লিখে ফেলেন। এই 57তে কাকমারি সম্মেলন হওয়ার পর তার 1 বছর পর 1958তে পাকিস্তানে প্রথম সামরিক শাসন চালু হয়। পাকিস্তানে প্রথম সামরিক শাসন চালু। সাতান্নতে কি হয়? এই কাকমারি সম্মেলন হয়। নেতৃত্ব কে দেয়? ভাসানী দেয়।
প্রাক্তন যে পাকিস্তানিরা আছে, পাকিস্তানিদেরকে আসসালামু আলাইকুম এটা কে জানায়? ভাসানী জানায়। লিখে নেন, কি দেয়? তিনি প্রাক্তন পাকিস্তানিদেরকে সালাম দেয়। তাহলে যদি বলে প্রাক্তন পাকিস্তানিদেরকে আসসালামু আলাইকুম বলে বিদায় হতে বলেন কে? কে বলছে বলেন? ভাসানী সাহেব বলছে। তারপরে আসেন, এই পর্যন্ত একটি স্ক্রিনশট নেওয়া হলে স্ক্রিনশট ডান বলে দেন। ওকে, চমৎকার। লিখছেন? তারপরে বলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। অ্যাক্ট মানে কি? আইন। অ্যাক্ট মানে আইন। এটা প্রচলন করেন কে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রচলন করেন? কে করেন বলেন? লর্ড লিটন। এটা মানে যে কোনো নিউজ করতে গেলে এই লর্ড লিটনদের হাত থেকে পারমিশন নিয়ে করতে হবে, তাদের বিরুদ্ধে কোনো নিউজ করা যাবে না। তাহলে যদি প্রশ্ন আসে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেয় কে? লর্ড লিটন। স্ক্রিনশট। এখন লিটন যখন এটা করলো, তারপরে আমাদের সবার প্রিয় রিপন ভিডিও কে কে দেখেন বলেন? আমাদের সবার প্রিয় লর্ড রিপন এসে বলল না, এগুলা ভণ্ডামি চলবে না। কারণ রিপন তো জানেন ভালো মানুষ, সবাইকেই মানে ভালোবাসা দেয়। সেই লর্ড রিপন এসে কি করলো? এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রহিত করলো। রহিত করা মানে বাতিল করা। বাতিল করে সাংবাদিকদেরকে কি দিল? সাংবাদিকদেরকে স্বাধীনতা দিল। এগুলো যা যা বলতেছি প্রত্যেকটা আসার মতো, ঠিক আছে? এবং এটা কবে করলো? এটা তিনি করেছেন 1882। 1882 সালে, সরি 72 লিখতেছি, 1882 সালে কিন্তু তিনি সবাইকে স্বাধীনতা দিল। আর এই প্রেস অ্যাক্ট এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1878-এ। 1878-এ লর্ড লিটন সাংবাদিকদের কাছে স্বাধীনতা কেড়ে নেয় এবং সেটা ফিরিয়ে দেয় কে? লর্ড রিপন। আশা করি এইটা হয়েছে। এবার আসেন, আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভবন আছে বা অংশ আছে যেটাকে আমরা কি বলি? কার্জন হল বলি। আমরা একটু লর্ড কার্জন সম্পর্কে জানি। লর্ড কার্জন ভদ্রলোক কি করেছিলেন? বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন। বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে কার্যকর করেন। 1905 সালে কি করে? কার্যকর করে। তারপরে বলেন লর্ড কার্জন সম্পর্কে আর কি জানেন? একটু বলে ফেলেন ঝটপট। তিনি দুইটা লাইব্রেরি, ভিক্টোরিয়াল লাইব্রেরি এবং আরেকটা লাইব্রেরি, ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করে। কোথায়? কলকাতায়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভিক্টোরিয়াল লাইব্রেরি এবং ইম্পেরিয়াল লাইব্রেরি কে প্রতিষ্ঠা করে? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ কে কার্যকর করে? লর্ড কার্জন। লিখে ফেলেন। এই লর্ড কার্জনের সময়েই স্বদেশী আন্দোলন হয়। তাহলে যদি বলা হয় কোন ব্রিটিশ শাসকের আমলে স্বদেশী আন্দোলন পরিচালিত হয়? লর্ড কার্জন। লিখে ফেলেন। তারপরে আসেন, মিশাই দিচ্ছি। তারপরে 1911 সালে, কত সালে? 1911 সালে এই বঙ্গভঙ্গকে বাতিল করা হয়, যে বাংলা আর ভাঙবে না, বঙ্গভঙ্গ রদ করা হয়। রদ মানে কি? বাতিল। এটা কে করে বলেন? এটা কে করে? লর্ড হার্ডিংস করে। ঠিক আছে, লর্ড হার্ডিংস কি করলো? লর্ড হার্ডিংস কিন্তু এটা বাতিল করলো এবং তিনি 1915 সালে নিজের নামে একটা ব্রিজ বানায়। তাইলে যদি বলে 1915 সালে কি করে? হার্ডিংস ব্রিজ বানায়। লিখে নেন। সরে যাচ্ছি প্রত্যেকবার লেখার পর, যাতে আপনারা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কোনো যেন সমস্যা না হয়। তারপর সব থেকে গুরুত্বপূর্ণ 1912 সালে
নাথান কমিশন গঠন করে? কি কমিশন? নাথান কমিশন। এখান থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে। নাথান কমিশন গঠন করে কে? লর্ড হার্ডিংস। তারপরে এই 1912 সালেই তিনি আরেকটা কাজ করে। তিনি কি করে বলেন? বেঙ্গল প্রদেশ। তিনি কিন্তু বেঙ্গল প্রদেশ তৈরি করে। কি করে? বেঙ্গল প্রদেশ তৈরি। রিভিশন দেওয়াচ্ছি, অবশ্যই মনোযোগ দিয়ে লিখবেন। তারপরে আসেন, আচ্ছা আপনারা লিখতেছেন কিনা একটু আমাকে বলতে হবে। যারা যারা ক্লাসের পিডিএফ চান অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু ক্লাসটাকে শেয়ার দিতে হবে। তারপরে তিনি আরেকটা কাজ করে, সব থেকে গুরুত্বপূর্ণ। তিনি ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে শিফট করে। এটা এবার পরীক্ষায় আসার মতো। স্টার্ট দিলাম। রাজধানী কি করে? কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যায়। কলকাতা থেকে কই নিয়ে যায়? দিল্লিতে। লিখে নেন, একটা স্ক্রিনশট নেন, তাহলেই বুঝবেন। যদিও এলোমেলো, তাও একবার রিভিশন দেই। লর্ড হার্ডিংস এসে লর্ড কার্জন যেটা 1905 সালে করেছিল, লর্ড কার্জনের 1905 সালের কাজটা 1911-তে এসে বাতিল করে দিল। 1912 সালে তিনি দুইটা কাজ করলো। এক হচ্ছে নাথান কমিশন গঠন করলো এবং বেঙ্গল প্রদেশ তৈরি করলো এবং ভারতের রাজধানীকে কলকাতা থেকে দিল্লিতে নিয়ে গেল। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। পিডিএফ পাইতে ক্লাসটা শেয়ার করে ডান লিখতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলতে হবে। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের এই লর্ড দেখ নিয়ে আমরা আর পড়বো না। এবার বলেন 60 গম্বুজ মসজিদে, এগুলা জায়গা থেকে একটা কোশ্চেন আসবে। বলেন 60 গম্বুজ মসজিদে, 60 গম্বুজ মসজিদে কয়টা গম্বুজ আছে? এটা সবাই ভুল করবেন, অনেকেই ভুল করবেন এবং এটা বারবার আসে। কয়টা বলেন? 81টা। এবং এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। কি হিসেবে বলেন? এই 60 গম্বুজ মসজিদ আন্তর্জাতিকভাবে কি হিসেবে স্বীকৃতি পেয়েছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঐতিহ্যবাহী। এমসিকিউ পড়ালে মজা লাগে, সব ইজিলি উত্তর দেওয়া যায়, বাট এই জায়গাগুলো ইম্পর্টেন্ট দেখেই পড়াইতেছি। সুতরাং আপনাদের কি করতে হবে? মনোযোগ দিতে হবে। একটু লিখে নেন, লেখা হলে একটু বলতে হবে। ওকে, তারপরে আসেন, বলেন উত্তরা গণভবন কোথায় অবস্থিত? কি নাম? উত্তরা গণভবন কোথায় অবস্থিত? এগুলো থেকে প্রশ্ন আসবে, বারবার বলতেছি। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? বলে ফেলেন। নাটোরে অবস্থিত। কত শতকে এটা হইছে? কত শতকে উত্তরা গণভবন তৈরি করা হয়েছে? বলে নির্মিত হয়েছে কত শতকে? 18 শতকে। 18 শতকে নির্মিত। এগুলো জাস্ট রিভাইজ দেওয়াচ্ছি এবং যারা একেবারেই পড়েন নাই, আজকে টপিকের নাম বললে কিন্তু আপনাদের মনে থাকবে না, এই জন্য বলে দিচ্ছি। আমি নিজে পড়াই দিচ্ছি, জাস্ট খালি মনে রাখবেন। তারপরে এটার নাম আগে ছিল গভর্নর হাউস। কি ছিল? গভর্নর হাউস। লিখে নেন। নাটোরে। ওকে, চমৎকার, অনেকেই পারতেছেন, খুবই ভালো লাগতেছে। ওকে, তারপরে আসেন, বলেন আহসান মঞ্জিল কোথায় অবস্থিত? আহসান মঞ্জিল কোথায় অবস্থিত বলেন। যারা মনোযোগ দিচ্ছেন না, যারা খালি লাল নীল রঙিন পিডিএফ চান,
তারা যদি আজকে এই জিনিসটা লিখে না নেন, যারা ক্লাস করতেছেন না তারাও জানবেন না, এবং যারা বসে আছেন লিখতেছেন না, মনোযোগ দিচ্ছেন না, মাঝে মাঝে রিলসে যাচ্ছেন, তারাও কিন্তু জানবেন না। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরের, ঢাকায় অবস্থিত। ফার্স্ট অফ অল বুড়িগঙ্গা নদীর তীরে একটা স্থানে বলে ফেলতে হবে। বুড়িগঙ্গা নদীর তীরে কিপুর, কমেন্ট করেন কিপুরে। হ্যাঁ, ইসলামপুরে অবস্থিত। খাতায় লিখলে মনে থাকবে, ইসলামপুরে অবস্থিত। তারপর এই আহসান মঞ্জিলটা কে তৈরি করে? নবাব আব্দুল গনি। কি নাম? লিখে নেন, নবাব আব্দুল গনি তৈরি করে। তারপর 1906 সালে এখানে বসে, এই আহসান মঞ্জিলে বসে 1906 সালে ভারত মুসলিম লীগ গঠনের সিদ্ধান্ত হয়। একটা স্ক্রিনশট নিয়ে সবাই ডান লেখেন, আমি পরেরটায় যাব। একটু বোরিং লাগবে আপুরা ভাইয়ার, আমি বুঝতেছি, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ দেখেই বারবার পড়াচ্ছি। একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে। লেখা হলে একটু বলেন। এবার আসেন, আপনাদেরকে আমি একটা সাজেশন দেই যে আপনারা আজকে কি কি পড়বেন, আপনাদের কি কি পড়তে হবে, সেই সাজেশন। আসেন, কি কি পড়বেন, পরীক্ষায় যাওয়ার আগে কি কি পড়বেন, এবং কোন কোন জায়গা থেকে অবশ্যই 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 প্রশ্ন আসবে। মনোযোগ। প্রথম কথা, আপনারা জানেন যে এই জুলাই সনদ থেকে প্রশ্ন হবে, জুলাই সনদ থেকে প্রশ্ন হবে, ফর শিওর প্রশ্ন হবে। তারপরে ভারত পাকিস্তান যুদ্ধ, তারপরে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, তারপর আফগানিস্তান গাজার যেই যুদ্ধ, তো এগুলো থেকে তো কোশ্চেন হবে, এটা আপনারা বুঝতেছেন। এর পাশাপাশি সংবিধান থেকে কয়েকটা স্পেসিফিক টপিক বলে দেই, যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। সংশোধনী পড়বেন, খুব ভালো করে সংশোধনী পড়তে হবে, একদম 100। 2 নাম্বার জিনিস, আপনাদের সংবিধানে বিভিন্ন কত নাম্বার সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে, লিখে নেন। তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে কত নাম্বার অনুচ্ছেদে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। তারপর উপজাতি থেকে প্রশ্ন আসবেই। উপজাতিদের ভিতরে কি কি পড়বেন? উৎসব, তাদের ভাষা, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক, এই কয়েকটা পড়লে কমন পেয়ে যাবেন। তারপরে আসেন, ওকে, এগুলো পড়লেন। এগুলোর পরে যদি জাতিসংঘের কথা বলি, জাতিসংঘ থেকে কি কি পড়তে হবে? জাতিসংঘের যতগুলো নারী ও শিশু বিষয়ক সংগঠন আছে, একেবারে ইউনিফ্রেম, ইউএন ওমেন থেকে সবগুলো খুব ভালো করে পড়তে হবে, নারী ও শিশু সম্বন্ধিত যেগুলো আছে। এবার রাষ্ট্র হিসেবে যদি আমি বলি যে কোন কোন দেশ গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান থেকে প্রশ্ন আসবেই। আফগানিস্তান থেকে এবার প্রশ্ন আসবেই, আফগানিস্তান। তারপরে আসেন, চায়না পড়বেন, ইউএসএ পড়বেন, ইসরায়েল পড়বেন, তারপরে হচ্ছে এখান থেকে আপনারা ইসরায়েল পড়বেন, তারপরে এখান থেকে আপনারা পড়তে হবে, ফ্রান্স পড়তে হবে। এই কয়টা রাষ্ট্র আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে। অবভিয়াসলি ফিলিস্তিন তো পড়বেনই। এই কয়টা রাষ্ট্র আপনাদের ভালো করে পড়তে হবে। 8টা টপিক বললাম, 8টা টপিক থেকে 9টা বা 10টা কোশ্চেন কিন্তু আপনাদের অলরেডি চলে আসবে। তারপরে আসেন, আরো যদি এক্সট্রা অংশের কথা বলি,
তাহলে এখানে বাংলাদেশের প্রথম এবং এই প্রথমের ভিতরে নারীকে বেশি হাইলাইট করবেন, বাংলাদেশে প্রথম নারী এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ। এই যে 8টা টপিক, এই 8টা টপিক থেকে 10টা কোশ্চেন পাবেন, আরো দিচ্ছি একদম, আমি বলে দিব যেগুলা 20টার মতো টপিক বলবো, 20টা টপিক থেকে 25 থেকে 26টা কোশ্চেন পাবেন। লেখা একটু খারাপ হয়েছে তারপরে স্ক্রিনশট নেন, তাইলে আমি বলবো ডান, মানে ডান বললে আমি তারপরে পরেরটাই যাব। কে বলছে ইন্ডিয়া আসবে না? ভুলেও আসতেই পারে। লেখা হলে একটু বলেন। লেখা হয়েছে? ওকে। তারপরে আসেন ইম্পর্টেন্ট টপিক বলতেছি। এবার আসেন নদ নদী থেকে প্রশ্ন আসবে। বিগত বছরের বিসিএস পরীক্ষা প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 2018 থেকে 2024-25 সেশনের যে প্রশ্ন আছে এখান থেকে এই দুইটা জায়গা আইসিটি আমি কিন্তু ম্যাটেরিয়ালস দিব। আজকের ক্লাস যারা শেয়ার করবেন শুধু এই পিডিএফ না, একটা 40 পেজের পিডিএফ দিব, 40 পেজের একটা সাজেশন পিডিএফ দিব। যারা ক্লাসটা শেয়ার করে ডান লিখেছেন তারা পাবেন, বাকি কেউ পাবেন না। এই আইসিটি প্লাস বিজ্ঞান থেকে একটা অংশ আসবে পরীক্ষায়। তারপরে আসেন এই যুদ্ধ সংঘাত। এই যুদ্ধ সংঘাতের ভিতরে খালি রিসেন্ট টপিক না, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফরাসি বিপ্লব এবং তার সাথে সাথে রুশ বিপ্লব, এই 4টা জায়গা থেকে প্রশ্ন আসবে। এবং এবার আরেকটা জায়গা খুবই ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক গেরিলা সংগঠন, মানে আন্তর্জাতিক বিভিন্ন যে সংগঠন আছে, এই গেরিলা বলেছি ভুল করে, এর মধ্যে আন্তর্জাতিক সংগঠনের মধ্যে আর্থিক যেগুলা আর সামরিক যেগুলা, এই দুইটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ। আর সামরিক জোট, আর্থিক জোট, এই জায়গা মানে সংগঠনের জায়গায় আমি জোট বলে রাখি, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। এবং আমি যদি স্পেসিফিক বলি, কমনওয়েলথ থেকে প্রশ্ন আসবে, কমনওয়েলথ থেকে প্রশ্ন আসবে, তারপরে আসিয়ান থেকে প্রশ্ন আসবে, তারপরে আসেন তারপর বিমস্টেকে, যেহেতু বাংলাদেশ সভাপতি হয়েছে, বিমস্টেক থেকে প্রশ্ন আসবে। এবার আসেন স্টার্লিং থেকে প্রশ্ন আসবে। তারপরে সম্প্রতি পাঠাও পে চালু হয়েছে, এই কোশ্চেনটা আসতে পারে। তো এই যে নতুন নতুন যে জিনিসগুলো সেগুলো থেকে প্রশ্ন আসবে। একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ডান বললে আমি কিন্তু পরের ইয়াতে চলে যাব। আমরা সাম্প্রতিক আর এটা আপনাদের হয়ে গেলে 10 মিনিট ক্লাস নিয়ে আমরা ক্লাসটা শেষ করব এবং তখনই কিন্তু আমাদের ফুল প্রিপারেশনটা কভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং শুরু থেকে যারা এতক্ষণ ছিলেন খুবই ধন্যবাদ। শেষ সময়ে যদি থাকেন অনেক বেশি উপকার পাবেন, অনেক বেশি উপকার পাবেন, ট্রাস্ট মি, অনেক বেশি উপকার পাবেন। ওকে, স্ক্রিনশট নিয়ে আমাকে ডান বলেন, তাইলে আমি পরেরটাই চলে যাব। প্লিজ কুইক বলেন, কুইক বলতে হবে। স্ক্রিনশট নিয়ে আমাকে ডান বললে আমি কিন্তু পরের ইয়াতে চলে যাব। আজকে কিন্তু কমেন্টও আপনারা খুব কম করতেছেন, জিনিসটা কিন্তু খুব কনসার্নিং, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমি কয়েকটা টার্ম লিখতেছি যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। RS24 ইয়ার্স, RS24, একটু আমাকে বলতে হবে এগুলো কি। YARS, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এটা কি কেউ জানলে অ্যান্সার করবেন, নাইলে আমি বলে দিব। রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র, এটা কি? রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 20টা লিখবো, এই 20টার ভিতরে একটা কমন পাবেন। লিখছেন?
তারপরে উন্নত মমশির কাকে নিয়ে লেখা, মানে কাকে নিয়ে এই স্তম্ভ তৈরি? আবু সাইদ। কোথায় তৈরি করা হয়েছে? এটা কোথায় তৈরি করা হয়েছে বলেন? খটখট শব্দ হলে আপনাদের সমস্যা হয় দেখে আমি আস্তে আস্তে লিখতেছি, বলে দেন এটা কোথায় তৈরি করা হয়েছে। এটা হচ্ছে একটা শিল্পকর্ম, ঠিক আছে? এটা কি শিল্পকর্ম? এবার সব থেকে ইম্পর্টেন্ট, এবার আসার মতো একটা দেখাই। বিশ্বের একটা দেশে এআই বিষয়ক মন্ত্রী বানিয়েছে, এআই বিষয়ক মন্ত্রী। কি নাম বলেন? বলতে হবে, ঝটপট বলে ফেলেন। এআই বিষয়ক মন্ত্রী। দেশটা আলবেনিয়া, ঠিক আছে? নাম ডিয়েলা, দেশের নামটাও মিল আছে, আলবেনিয়া। আলবেনিয়ার মন্ত্রীর নাম কি? ডিয়েলা। কি বিষয়ক মন্ত্রী? এআই বিষয়ক মন্ত্রী। লিখে ফেলেন। তারপর যদি বলে ম্যাক্স কি, এটা রাশিয়ার মেসেঞ্জার, রাশিয়ার বার্তা প্রেরণের মেসেঞ্জার, যেটা এটা রাশিয়ার মেসেঞ্জার। আমরা যে ফেসবুক মেসেঞ্জার ইউজ করি তারা ইউজ করে, তারা কি ইউজ করে? তারা ইউজ করে ম্যাক্স। লিখে ফেলেন। তারপরে আরেকটা লিখে দেই, নালা। আমাদের যেমন বিকাশ আছে, যুক্তরাষ্ট্র বা ইউএসএ এরা এই অ্যাপ দিয়ে টাকা আদান প্রদান করে, মানে আর্থিক আদান প্রদানের জন্য একটা অ্যাপ, আর্থিক বিনিময় অ্যাপ। তিনটাই গুরুত্বপূর্ণ, একটু লিখে নিতে হবে। তারপরে আসেন, নালা দেখলাম, আরেকটা দেখি ন্যাক। ন্যাক হচ্ছে মিশরের প্রস্তাবিত নতুন রাজধানী, মিশরের প্রস্তাবিত রাজধানী, মানে এখনো হয়নি, হবে। লিখে ফেলেন। তাহলে আমাকে বলেন, নালা ইউএস এর আর্থিক বিনিময় অ্যাপ, আমাদের যেমন বিকাশ আছে ওদের নালা আছে। এআই বিষয়ক মন্ত্রী একটা দেশে হয়েছে এখন পর্যন্ত, আলবেনিয়া। দেশটা মানে আলবেনিয়া, সেই মন্ত্রীর নাম কি? ডিয়েলা। ম্যাক্স কি? রাশিয়ার মেসেঞ্জার। ন্যাক কি? মিশরের প্রস্তাবিত রাজধানী। লেখা হলে একটু ডান বলেন। এই পর্যন্ত লেখা হলে একটু ডান বলতে হবে, একটু বলে ফেলেন। ওকে, তারপরে আসেন। তারপরে আমি যদি বলি আপনার কাউসার ওয়ান কি বলেন? কাউসার নাম শুনেই বুঝতে পাচ্ছেন মুসলমানদের দেশের একটা কিছু। কাউসার ওয়ান এটা কি? কাউসার ওয়ান একটা স্যাটেলাইট। কোন দেশের? ইরানের আবিষ্কৃত স্যাটেলাইট, ইরানের উপগ্রহ বলি তাহলেই হবে, স্যাটেলাইট বা উপগ্রহ। লিখে নেন। আমি আপনাদের কমেন্ট দেখতেছি, কিন্তু লেখা হলে আমাকে জানাতে হবে। আমি কিন্তু বারবার আপনাদের কমেন্ট দেখে মানে ওয়েট করতেছি বা এগিয়ে যাচ্ছি, সুতরাং আপনাদের কিন্তু আমাকে একটু বলতে হবে যে ভাইয়া স্ক্রিনশট নিছি বা লিখতেছি। অনেকে লিখতেছেন, রিয়াক্ট দেননি যারা, একটু দ্রুত রিয়াক্ট দিয়ে দেন, কুইক। তারপরে স্টিল ডোম, কি নাম? স্টিল ডোম কি বলেন? এটা তো পরিচিত। স্টিল ডোম কি বলে ফেলতে হবে। স্টিল ডোম লিখছেন? স্টিল ডোম দেখেন, এটা তুরস্কের আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশপথের প্রতিরক্ষা, মানে এটা বাঁচায়, যে কোনো হামলা থেকে রক্ষা করে, প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। একটা কোশ্চেন হুট করে এমন দেয় আপনারা পারেন না, সেই একটা কোশ্চেনও কি হবে আমি বলে দিচ্ছি। তারপরে আসেন আরামকো। লেখেন আরামকো।
এটা সৌদি আরবের একটা কোম্পানি যারা তেল ও গ্যাস উৎপাদন করে। এগুলো ইম্পর্টেন্ট, এগুলোর সাথে এগুলোদের নাম বলতেছি হুদাই হুদাই বলতেছি না, বিভিন্ন ঘটনা ঘটেছে তার সাথে রিলেটেড, এজন্য বলতেছি। সৌদি আরবের তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান, তেল এবং গ্যাস উৎপাদন করে। লিখে নেন ভাইয়া। আর 5 মিনিট প্লিজ, আর ভাইয়াকে আর 5টা মিনিট দেন, ভাইয়া সব কমন ফেলাই দিবে ইনশাল্লাহ। লেখা হইছে? স্ক্রিনশট নিলে একটা ডান বলতে হবে। একটু বিরক্ত হেন না, দেখেন এত কষ্ট দিচ্ছি আপনাদের, কেন দিচ্ছি? কারণ আমি চাই আপনাদের কমন আসুক। তারপর লেখেন শিরোনামহীন, আর 5টা মিনিট দেন ভাইয়াকে প্লিজ। শিরোনামহীন কি? জয়নুল আবেদিনের রিসেন্ট একটা চলচ্চিত্র বিক্রি হয়েছে, এটা জয়নুল আবেদিনের চিত্রকর্ম। ভাইয়াকে আর 5টা মিনিট দিবেন প্লিজ। ওকে, লিখে নেন। তারপর লেখেন ওয়েস ওয়্যার। কি নাম? এটা খুবই ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট এতক্ষণ যা বলছি। ওয়েস ওয়্যার। তুরস্কে একটা জাহাজ রপ্তানি করা হয়। সব থেকে আনন্দের বিষয়, বাংলাদেশের একটা কোম্পানি, নাম হচ্ছে আনন্দ শিপইয়ার্ড, বাংলাদেশের কোম্পানি এটা বানাইছে। নাম কি? আনন্দ শিপইয়ার্ড। এটা বানায় তুরস্কে পাঠাইছে, আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয়। সুতরাং বাংলাদেশ থেকে এখন প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। এই ওয়েসওয়্যার হচ্ছে একটা জাহাজ যেটা বাংলাদেশের একটা কোম্পানি আনন্দ শিপইয়ার্ড বানায় তুরস্কে পাঠাইছে। একটু বলেন ডান, যাদের হইছে একটু ডান বলে দেন। তারপরে আসেন শেক অ্যালার্ট, খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকম্প গুরুত্বপূর্ণ হলে এটাও গুরুত্বপূর্ণ, কারণ মাটির নিচে বসিয়ে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম শেক ইয়ার্ড। নিচে ভূমিকম্প মাপার যন্ত্র। লিখে নেন শেক ইয়ার্ড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভূমিকম্প খুব ট্রেন্ডিং এ আছে। যারা রিয়াক্ট দেননি একটা রিয়াক্ট দিয়ে দেন, একটু শেয়ার করে দেন, তাইলেই কিন্তু স্লাইডটা পেয়ে যাবেন। ঠিক আছে, রিয়াক্ট দিলেই শেয়ার, মানে আপনারা রিয়াক্ট দিয়ে শেয়ার করলেই কিন্তু পেয়ে যাবেন। ক্লাসে আছেন আপনারা অসংখ্য, কিন্তু শেয়ার করেছেন মাত্র 700 জনের পাশাপাশি, তাইলে কিন্তু হবে না, শেয়ার করতে হবে। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, শেয়ার করলেই পিডিএফ দিয়ে দিব। একটা স্ক্রিনশট নিছেন আশা করি। ওকে, দিছেন। তারপরে 11তম দাবা কোথায় অনুষ্ঠিত হয়? 11তম দাবা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ভারতে। কোথায় অনুষ্ঠিত হয়? ভারতে। আসতে পারে। আর 2 মিনিট, আর 2 মিনিটের ভিতরে শেষ করে দিব। তারপর বিশ্বের প্রথম 500 মিলিয়ন মালিক হয় ইলন মাস্ক। ইলন মাস্ককে তো সবাই চেনেন। তিনি কত? 500 মিলিয়নের মালিক হয়েছেন, বিশ্বের প্রথম। এখানে মিলিয়ন যখনই বলেছি এটা কিন্তু মার্কিন ডলারে, আবার বাংলাদেশি টাকায় মনে করেন না। লেখা হলে ডান বলেন। লেখা হইছে? তারপরে আসেন গ্রিন চ্যানেল।
চীন বাংলাদেশের জন্য একটা নতুন ভিসা আবিষ্কার করে। বাংলাদেশের নতুন ভিসা চীন কর্তৃক বাংলাদেশের নতুন ভিসা, নাম কি? নতুন ভিসা। এটা নতুন ভিসার নাম কি? গ্রিন চ্যানেল। তাহলে গ্রিন চ্যানেল চীন কর্তৃক বাংলাদেশের নতুন ভিসা, 11তম দাবা, ভারতে বিশ্বের প্রথম 500 বিলিয়নের মালিক ইলন মাস্ক। এটা কি? ডলারে। লেখা হলে একটু ডান বলবেন। আপনারা বসে থেকে ক্লাস করতে হাঁপায়ে যাচ্ছেন, আর এখানে আমি সেই 2 ঘন্টা থেকে দাঁড়ায় বলতেছি, তাইলে তো হাঁপায়ে যাওয়ার কথা আমার আরো বেশি। ডান। এবার আসেন আমাদের কিভাবে আপনারা কয়টা দাগানো উচিত, কি দরকার। আমি খালি জিকেরটা বলবো। কার বলবো? জিকের কথা বলবো। কয়টা দাগাবেন, কি আসলে কি করবেন, এগুলো নিয়ে একটু কথা বলে আজকের ক্লাস শেষ। 3টা জিনিস মাথায় রাখবেন। প্রথম কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আপনার 100তে 100 লাগে না। ভাই আপু আপনার কত লাগে? আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে 100তে আপনারা যারা আর্টসের 52, 53 এইরকম নাম্বার পেলে এটার সাথে যখন আপনার জিপিএ যোগ হবে, যা হবে সেটাই হলে আপনার চান্স হয়ে যাবে। যারা সায়েন্সের তাদের হয়তো বা 60%, 55% নাম্বার লাগবে। সুতরাং কোনো একটা প্রশ্ন আপনি যখন 30টা প্রশ্ন সলভ করা শুরু করলেন, এমন হতেই পারে যে আপনি মাত্র 10%, 12%, 8%, 15%। ভয় পাওয়ার কিছু নেই। আপনার কাজ কি? যে আমি এতদিন পড়াশোনা করছি, একটা প্রশ্ন আসছে, সেটার 4টা অপশন, 4টা অপশনের মধ্যে 2টা আমার চেনা লাগে, আর 2টা আমি জীবনেও শুনিনি। এই কয়দিনে আপনি সাম্প্রতিক যদি আমাদের ক্লাসগুলো করেন, নিজে পড়ে থাকেন, তাইলে যেই 2টা অপশন পড়ছেন, এই 2টা ইনফরমেশন ঠিক কোথাও না কোথাও পড়ছেন, তার মানে ওই কোশ্চেনের অ্যান্সার ওই 2টার একটা। ওই কোশ্চেনের অ্যান্সার কোনটা? ওই 2টার একটা। তাইলে আপনার কি করতে হবে? যখন আপনি 50-50 শেষ করে দেন। ঠিক আছে। তো তখন আপনার কি করতে হবে? 2টার ভিতরে একটা দাগাইতে হবে। তারপরে লাস্ট কয়দিন দেখছেন আপনি কোনো উত্তর পাচ্ছেন না, যে আপনার একটা এমসিকিউ আসছে প্রযুক্তি বিষয়ে, কি হবে আপনি জানেন না। সেখানে যদি অপশনে সিন থাকে, আপনি সিনে দাগ দিবেন, আপনার উত্তরটা সিন। তারপরে আসেন, তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে কিছু জিনিসে আপনার রিস্ক নিতে হবে। ধরেন আপনি 15টা পারছেন, আর পারতেছেন না, আপনি 2-3টা জায়গা বা 5-7টা বা 8-10টায় আপনার মনে হচ্ছে এই 2টার মধ্যে একটা শিওর হবে। আপনার কি করতে হবে? আপনার একটু ভেবে চিন্তে অ্যান্সার করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং তৃতীয় বিষয়, প্রশ্ন পড়বেন, বারবার প্রশ্ন পড়বেন। যে যতবার প্রশ্ন পড়বেন তত কিন্তু আপনাদের ক্লিয়ার হবে। সময় নষ্ট করবেন না, যেগুলো পারবেন সেগুলো আগে করে যাবেন, তারপরে শেষেরগুলা করবেন। এবং আপনার পরীক্ষা কেমন হচ্ছে, আপনার পরীক্ষা শেষে আমরা পরো টিম কিন্তু দাঁড়ায় থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে। আমরা বটতলার সামনে দাঁড়ায় থাকবো। যে কাউকে বটতলা বললে দেখাই দিবে। আশা করি আপনারা চলে আসবেন, আপনাদের সাথে দেখা হবে। আর এই দীর্ঘদিন পরও চেষ্টা করেছে নিজের সর্বোচ্চটা দেওয়ার। যদি ক্লাসে আমি কারোর সাথে রাগারাগি করে থাকি বা দুঃখ দিয়ে থাকি, আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সাথে বলবো, এই লাস্ট 3টা ক্লাস যারা আপনারা করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22 থেকে 23টা প্রশ্ন আপনাদের কমন আসবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। যারা শেয়ার করেছেন তারা শুধু এই পিডিএফ না, তারা সাজেশন সহ পুরো ক্লাস পেয়ে যাবেন। ওকে, আমি জাস্ট একটু কমেন্টে দেখবো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। না থাকলে আমি ক্লাসটা শেষ করে দিব। ও বরিশাল সেন্টার, কোনো সমস্যা নেই। চান্স পাইলে তো ঢাকায় আসবেন, দেখা সাক্ষাৎ হবে আপনাদের সাথে। সবার প্রতি অসংখ্য ধন্যবাদ। এবং যারা শেয়ার করেছেন সবাই আমরা আমাদের পেজে খেয়াল রাখেন, আপনারা সবাই পিডিএফটা পেয়ে যাবেন। সবার কাছে আবারও বিদায় চেয়ে নিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ।